পাইথন অত্যন্ত পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। আমি যদি একটা গ্রাফ দেখাই, কারেন্টলি ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে আমরা দেখবো যে পাইথন কিন্তু এখন 1 নম্বরে আছে। পাইথন 26.78% মানুষ পাইথন ইউজ করে, এন্ড এরপরে জাভাস্ক্রিপ্ট, জাভা, সি হ্যাশ এরকম ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু আছে। নেক্সট, ইজি টু ইউজ। তো আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছি এদের মধ্যে আমার কাছে অ্যাটলিস্ট পাইথনকে সবচেয়ে সোজা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা মনে হয়েছে। তাই আমি পার্সোনালি বিশ্বাস করি যে পাইথন অত্যন্ত সহজ, এটা ইউজ করাটা বেশ ইজি। তাই আপনি যদি একদমই আগে থেকে কোনো প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স নাও রাখেন, পাইথন আপনার জন্য শেখা খুব একটা সমস্যা হবে না। নাম্বার 2, রিচ লাইব্রেরিজ। তো পাইথন যেহেতু ওপেন সোর্স, এবং এই ওপেন সোর্স কনসেপ্টের ব্যাপারে আমরা একটু পরেই আসতেছি, তো পাইথনের লাইব্রেরি গুলো অনেক রিচ। আপনি দেখবেন যে প্রায় সব ধরনের কাজ করার জন্যই আপনি পাইথনে কোনো না কোনো প্যাকেজ পাবেন। যেমন যারা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং শিখতে চান তাদের জন্য পাইথনে টেনসরফ্লো, পাইটর্চ এ জাতীয় ফ্রেমওয়ার্ক আছে। গেমিং এর জন্য পাইথনে কিছু ফ্রেমওয়ার্ক পাবেন আপনি। ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমরা জানি যে আমরা একটু পরেই জ্যাঙ্গোর ব্যাপারে কথা বলবো। সো এরকম যে কোনো কিছুর জন্য আমরা পাইথনে অনেক রিসোর্স পাবো। নাম্বার 4, ওপেন সোর্স। পাইথন কিন্তু একটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই অনেক ডেভেলপাররাই কিন্তু এটাতে কন্ট্রিবিউট করেন, যার ফলে পাইথনের কন্টেন্টের পরিমাণ অনেক বেশি। নাম্বার 5, ইনফিনিট রিসোর্সেস। তো পাইথনে আপনি যে কোনো ধরনের প্রবলেমে আটকে গেলে ইন্টারনেট ঘাটলেই প্রচুর প্রচুর রিসোর্স পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই সত্য, বাট পাইথনের জন্য আরো বেশি সত্য। যেহেতু অনেক বেশি ডেভেলপার, তাই সবাই চেষ্টা করেন একজন আরেকজনকে হেল্প করার জন্য, যার ফলে আপনি কোনো প্রবলেমই আটকে যাবেন না। আচ্ছা, তো বেসিক্যালি আমি যে জিনিসগুলো কভার করব সেগুলো থেকে আপনি কি এক্সপেক্ট করতে পারেন। তো প্রথমেই আমরা পাইথনের বেসিক ইনপুট আউটপুট নিয়ে কথা বলবো। এরপর আমরা দেখব অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল অপারেশনস। তো বেসিক্যালি যোগ, বিয়োগ, গুণ, ভাগশেষ এই জাতীয় যে অপারেশন গুলো, তারপর এন্ড, অর, নট, গ্রেটার দ্যান, লেস দ্যান, এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোর কনসেপ্ট গুলো আমরা শিখবো। এরপর আমরা কন্ডিশনালস অর্থাৎ ইফ এলস স্ট্রাকচার গুলোর ব্যাপারে কথা বলবো। নেক্সট আমরা পাইথনের বিভিন্ন ডেটা স্ট্রাকচারের ব্যাপারে কথা বলবো। পাইথন কিছু সার্টেন ডেটা স্ট্রাকচার প্রোভাইড করে যেগুলো অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করে না, সো সেগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো আমরা শিখবো। দেন আমরা পাইথনের লুপিং এর ব্যাপারে কথা বলবো। আমরা কথা বলবো ফাংশন এবং পাইথনের বিভিন্ন লাইব্রেরিজ এর ব্যাপারে, কারণ আমরা যখনই একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি ওটার বিভিন্ন বিল্ট ইন লাইব্রেরি গুলো শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আমাদের কষ্টটা একটু কমে যায়। আমরা কথা বলবো ফাইল হ্যান্ডলিং নিয়ে, এন্ড ফাইনালি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন পাইথন নিয়ে কিছু কথা বলবো, এবং এগুলোর ব্যাপারে অবশ্যই আমরা ক্লাসে ডিটেইলস বলবো। ক্লাস কি, অবজেক্ট কি, কিভাবে আমরা ইনহেরিটেন্স হ্যান্ডেল করবো, এই টাইপের জিনিসগুলোর ব্যাপারে আমরা তখন কথা বলবো। আমাদের আলোচনা কিন্তু শুধুমাত্র এইটুকের মধ্যেই যে সীমাবদ্ধ থাকবে ব্যাপারটা এরকম না, এর বাইরেও আমরা আরো অনেক কিছু নিয়ে কথা বলবো, বাট মোটামুটি ওভারভিউ দেওয়ার জন্য আমি এখানে কিছু বুলেট পয়েন্টস উল্লেখ করেছি। আচ্ছা, তো বেসিক্যালি আমরা যখন পাইথন শিখবো, পাইথন শেখার পরেই আমরা চলে যাব হচ্ছে জ্যাঙ্গোতে। আচ্ছা, এখন জ্যাঙ্গো কি? জ্যাঙ্গো হচ্ছে বেসিক্যালি একটা ওয়েব ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এখন একটা ওয়েব ফ্রেমওয়ার্ক কি জিনিস আসলে? তো আপনি যখন একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাবেন, তখন আপনার এমন একটা স্ট্রাকচার দরকার হবে যে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি আপনার অনেক কাজ আপনাকে করে দিবে। তো কেমন কাজ আসলে করে দিতে চায়? আপনি যখন একটা ডাইনামিক ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, তখন আপনার কিন্তু ডেটাবেজের সাথে ধরা যাক আপনার প্রজেক্টটাকে ইন্টিগ্রেট করা দরকার। এখন আপনি ম্যানুয়ালি ইন্টিগ্রেট করতে গেলে সেটা আপনার জন্য অত্যন্ত পেইনফুল একটা ব্যাপার হয়ে যাবে। সিমিলারলি আপনি যখন ফ্রন্ট এন্ডের ধরেন কোনো একটা HTML ওয়েব পেজ আপনি লিখলেন, তো সেটার সাথে আপনার ব্যাক এন্ডের কোলাবোরেশনটা হয়তোবা যদি আপনি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ না করেন সে কেসে একটু ডিফিকাল্ট হতে পারে। এই জায়গাটাতে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক যদি আপনি ইউজ করেন, তখন আপনার কাজটা হবে শুধুমাত্র কোড লেখা এবং আপনার রিসোর্স গুলোকে অর্গানাইজ করা। বাকি কাজটুকু কিন্তু ফ্রেমওয়ার্ক আপনার জন্য করে দিবে। তো আমরা অ্যাটলিস্ট আমি যে ফ্রেমওয়ার্কটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে জ্যাঙ্গো। তো আমরা কেন জ্যাঙ্গো শিখবো? তো আমরা যদি এখন একটা চার্ট দেখি যে সবচেয়ে পপুলার যে পাইথন বেসড ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলোর মধ্যে নাম্বার 1 এ কিন্তু আছে হচ্ছে জ্যাঙ্গো, এরপর ফ্লাস্ক, টর্নেডো, ওয়েব2পাই এরকম ফ্রেমওয়ার্ক গুলো আছে। তো যেহেতু জ্যাঙ্গো সবচেয়ে পপুলার, ইট অনলি মেক সেন্স দ্যাট উই লার্ন জ্যাঙ্গো। এবং নাম্বার 2, জ্যাঙ্গোতে কোড করাটা অনেক ইজি। জ্যাঙ্গোতে কোড করাটা মোটেও ডিফিকাল্ট না। আপনারা যখন শিখবেন আই গেস আপনারা নিজেরাও এগ্রি করবেন।
নাম্বার 3, রিচ ইন রিসোর্সেস এন্ড প্যাকেজেস। যেমন আমাদের এই কোর্সে জ্যাঙ্গো রেস্টফুল এপিআই এরকম একটা পার্ট থাকবে যেখানে আপনারা খুব ইজিলি রেস্টফুল এপিআই ইউজ করতে শিখবেন, এবং এটা কিন্তু এটার খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। এরকম জ্যাঙ্গোতে আপনি আরো অনেকগুলো ফিচার পাবেন, যে ফিচারগুলো হয়তো বা অন্যান্য অনেক ফ্রেমওয়ার্ক আপনাকে দিবে না। নাম্বার 4, জ্যাঙ্গো অন্যান্য বেশ কিছু ফ্রেমওয়ার্কের মতো সিকিউরিটির কিছু ফাংশনালিটি আপনার জন্য কিছু হ্যান্ডেল করে দিবে। এন্ড নাম্বার 5, আপনি অনেক অনেক বিল্ট ইন ফিচার্স পাবেন। ওকে, তো বেসিক্যালি এখন আমরা এই জ্যাঙ্গো পার্টটা থেকে কি আউটকাম এক্সপেক্ট করতে পারি। সো বেসিক্যালি আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে একটা প্রজেক্ট কিভাবে ওপেন করতে হয় সেই পার্টটা শিখবো, বিকজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। নাম্বার 2, আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট অ্যাকচুয়ালি কি করে সেটার ব্যাপারে জানবো, কারণ আপনি দেখবেন যখন একটা প্রজেক্ট আমরা জ্যাঙ্গোতে ওপেন করব তখন কিন্তু ওখানে অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট থাকবে, অনেকগুলো ছোট ছোট ফাইল থাকবে। ধরা যাক একটা থাকবে init.py, একটা থাকবে apps.py, একটা থাকবে views.py। এই প্রত্যেকটা ফাইলের একটা সেপারেট কাজ থাকবে। আপনি প্রত্যেকটা পার্টের জন্য একটা স্পেসিফিক জায়গায় কোড করতে হবে, কিছু ফোল্ডার ক্রিয়েট করতে হবে, নতুন করে কিছু জায়গায় কিছু কোড করতে হবে। এই কোন জায়গাটায় কি করতে হবে সেগুলো আমরা শিখবো। আমরা নতুন নতুন ফিচার ইমপ্লিমেন্ট করা শিখবো অ্যাপের মাধ্যমে। আমরা শিখবো ইউআরএল কনফিগারেশন, কিভাবে আপনি প্রত্যেকটা স্পেসিফিক ইউআরএল কে এক একটা ওয়েব পেজের দিকে ডাইরেক্ট করবেন। আমরা শিখবো কিভাবে ভিউজ এন্ড ভিউ ফাংশনস ইউজ করতে হয়। আমরা শিখবো কিভাবে ডেটাবেজের সাথে ইন্টিগ্রেট করতে হয় এবং কিভাবে আমরা মডেলস ইউজ করব। আমরা শিখবো ফর্ম দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে আমরা একজন ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করব। আমরা অনেক অনেক বিল্ট ইন ফিচার্স শিখবো, এন্ড অফ কোর্স প্রচুর প্রচুর ডেমো প্রজেক্টস থাকবে আমাদের কাছে। সো অ্যাকচুয়ালি শুধুমাত্র এখানে যেগুলো লেখা আমরা যে ওগুলোই শিখবো সেটা না, আরো অনেক কিছু আমাদের এখানে শিখতে হবে। এখানে আর অনেক টিপস থাকবে এই উচ্চারণটা ভুল হয়ে গেল। টিপস থাকবে, ট্রিক্স থাকবে, শর্টকাটস থাকবে, এবং আমরা আশা করি যে মোটামুটি যদি আপনি একদম বেসিক থেকেও শিখেন এবং এর আগে যদি আপনার এ ধরনের কোনো কিছুর সাথে পরিচয় নাও থাকে, আপনার খুব একটা সমস্যা হবে না। ওকে, সো মোটামুটি আমি অ্যাটলিস্ট চেষ্টা করব এই পার্টে যে আমার পক্ষ থেকে যতটা সহজ করে আপনাদেরকে বোঝানো যায় সেই জিনিসগুলো হ্যান্ডেল করতে। এন্ড অফকোর্স প্রথমেই যেটা বলা হয়েছিল যে কোনো সময় আপনাদের যে কোনো কিছু বুঝতে সমস্যা হলে সাথে সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আপাতত আমার বলা এই পর্যন্তই শেষ। আপনাদের যদি কারো কোনো কোয়েরিজ থাকে তাহলে সেটা আপনারা বলতে পারেন। আই গেস কারো কোনো কোয়েরিজ নেই, সো থ্যাংক ইউ। ভাইয়া জি, সবাই একটু অডিওটা মিউট করে ফেললে ভালো হয়। আচ্ছা, ভাইয়া আমাদের এই যে পুরো প্রোগ্রামটাতে এই প্রোগ্রামে জ্যাঙ্গো এন্ড পাইথনের উপর কিভাবে কোর্স বা লেকচার গুলো কন্ডাক্ট করা হবে সেটা যদি একটু বলতেন। তো বেসিক্যালি পাইথনের উপর আমাদের তো অফকোর্স পাইথন এন্ড জ্যাঙ্গো দুটোর উপরই আমাদের ইনিশিয়ালি প্রি রেকর্ডেড ভিডিওস থাকবে, যেটা ইনিশিয়ালি আমরা সবাইকে প্রোভাইড করব। তো ওই প্রি রেকর্ডেড ভিডিওগুলোর ভেতরেই অনেক কিছু অ্যাকচুয়ালি কভার হয়ে যাবে। এরপরেও আমাদের আরো সাথে থাকবে হচ্ছে কিছু লাইভ সেশনস, যেই লাইভ সেশনগুলো বেসিক্যালি ইন্টেন্ডেড যাতে আমরা কিছু অ্যাডভান্স টপিকস কভার করতে পারি, যেগুলো হয়তো বা ভিডিওতে বোঝানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বা রিয়েল টাইমে যদি আমরা ইন্টারঅ্যাক্ট করে করতে না পারি সেক্ষেত্রে অনেকের জন্য প্রবলেম্যাটিক হবে। সেজন্য আমরা কিছু লাইভ সেশনস অর্গানাইজ করব। এর সাথে সবার জন্য প্রচুর পরিমাণে স্যাম্পল প্রজেক্টস থাকবে, যে প্রজেক্টগুলো দিয়ে অ্যাকচুয়ালি তারা রিয়েল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাবে, যে অ্যাকচুয়ালি আমরা তো কিছু জিনিসপত্র শিখলাম, তো এটা শেখার পর অ্যাকচুয়ালি যদি নিজেরা প্রজেক্টস না করি তাহলে ওই শেখাটা অ্যাকচুয়ালি অপূর্ণ থেকে যায়। এজন্য প্রচুর আমরা প্রজেক্টস, ছোট ছোট প্রজেক্টস এবং ফাইনালি কিছু বড় বড় প্রজেক্টসও হয়তো বা দেয়া হবে। এন্ড সাথে কুইজ থাকবে ইভ্যালুয়েট করার জন্য, এন্ড ফাইনালি প্রবাবলি কিছু বড় বড় প্রজেক্টই ইভ্যালুয়েট করা হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এন্ড হ্যাঁ, এই মাস্টার ক্লাসটা শেষে মাস্টার ক্লাসের ভিডিওগুলো আপনারা সবাই পেয়ে যাবেন। সো তানভীর হোসেন ভাইয়াকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রেজেন্টেশন আমাদেরকে দেওয়ার জন্য। এবারে আমি ইনভাইট করছি নাহিয়ানুদ্দিন। তিনি হচ্ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন স্যামসাং এ এবং বুয়েট সিএসসি বিভাগের একজন গ্রাজুয়েট।
তো উনাকে আমি কর্ডিয়ালি ইনভাইট করছি যাতে তিনি তার প্রেজেন্টেশনটা দেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ পূর্বিতা আপু। সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহিনুদ্দিন। আপনাদের সাথে আমি আছি জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট এবং রিঅ্যাক্ট নেটিভ এই তিনটা কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। তো আমি যেভাবে শুরু করতে চাই, আমি একদম ডিরেক্টলি কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখাতে চাই যে জাভাস্ক্রিপ্ট আমরা অ্যাকচুয়ালি কোথায় ইউজ করি। তো প্র্যাকটিক্যালি যদি আমরা দেখতে চাই, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি আগে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তো এখানে একটা চার্টের মতো আমরা লিখে রেখেছি। তো চার্টটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা কোন ল্যাঙ্গুয়েজটা মূলত কোথায় ইউজ করি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু আগে আমাদের মুনিম ভাইয়া আমাদের পাইথন সম্পর্কে বললেন, সেই পাইথনটাও আছে। সো পাইথনটা আমরা মূলত ব্যাক এন্ডের যেই ওয়েবটা সেটার জন্য ইউজ করি, প্লাস আমাদের বিভিন্ন ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেমন মেশিন লার্নিং বা আমরা যদি কোনো স্ক্রিপ্ট লিখতে চাই ওই জিনিসগুলোর জন্য আমাদের পাইথনটা লাগে। সো ঠিক সেম ভাবে আমরা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট এবং মোবাইল অ্যাপ্লিকেশন, তো এই তিনটা কাজে ইউজ করতে পারি। তো এই তিনটা কাজ ইউজ করার ফলে যেটা হয় সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টটা খুবই পপুলার। তো আমাদের খুবই পপুলার বলতে 2017-18 দিকে এটা একদম টপ মোস্ট পপুলার ছিল, এবং একটা জরিপে দেখা গিয়েছে যে আমাদের দেখা গেছে যে ওয়ার্ল্ডের বেশিরভাগ প্রোগ্রামারই জাভাস্ক্রিপ্ট পারেন এবং জাভাস্ক্রিপ্টে ওদের নিয়মিত কোড করতে হয়। সো জাভাস্ক্রিপ্টটা এই জন্য শেখানোটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি কোনো ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট করতে চাই, ফ্রন্ট এন্ড বলতে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমরা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন যেটা দেখতে পাই, চোখের সামনে যেটা দেখি বা যেটা মাধ্যমে আমরা ইন্টারেক্ট করি, ওটাকে আমরা বলি হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। সো ওইটার জন্য জাভাস্ক্রিপ্ট খুবই প্রয়োজন। সেম ভাবে আমরা যদি কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ডটা নিয়ে কাজ করতে চাই, সেখানেও জাভাস্ক্রিপ্ট ইউজ করা যায়। এবং মোবাইল অ্যাপ্লিকেশন, জাভাস্ক্রিপ্টের আরেকটা পার্ট আছে যেটাকে আমরা বলছি রিঅ্যাক্ট নেটিভ। সো ওই রিঅ্যাক্ট নেটিভের যে প্ল্যাটফর্মটা, ওটার মাধ্যমে কিন্তু আমরা মোবাইল অ্যাপ্লিকেশনও ক্রিয়েট করতে পারি। সো আমি এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই তিনটা পার্টেরই কিছু ছোট ছোট অংশ দেখাবো, এবং কোনটা কেন প্রয়োজনীয় সেটা দেখাবো, যাতে আপনারা আগ্রহটা বুঝতে পারেন এবং গুরুত্বটা বুঝতে পারেন। গুরুত্বটা বুঝলে আপনাদের আগ্রহটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। সো ফার্স্টে আছে আমাদের জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড যে ওয়েব ডেভেলপমেন্ট, সেটা ব্যাপার। সো সেটা দেখানোর জন্য আমি যেটা করেছি, আপনাদের জন্য আমি একটা ডেমো ক্যালকুলেটর ক্রিয়েট করে রেখেছি। সো ক্যালকুলেটরের কোডগুলো হচ্ছে আমার এখানে, আমি না, এখানে বিশাল বিশাল কোড লেখা আছে, আমি ডিরেক্টলি আউটপুটটা দেখাই। তো এখানে একই কোডের তিনটা ভার্সন আছে, ভার্সন 1, ভার্সন 2 এবং ভার্সন 3। তো তিনটা ভার্সনই আমরা দেখবো। সো তিনটা ভার্সনই আমরা যদি দেখি, আমার এখানে এটা ওপেন করা আছে ক্যালকুলেটর ভার্সন 3। সো এটা হচ্ছে আমাদের ভার্সন 3টা। সো ভার্সন 3তে যেটা আমি করেছি সেটা হচ্ছে একটা ফুলি ফাংশনাল ক্যালকুলেটর ক্রিয়েট করেছি। সো এই ক্যালকুলেটরের মাধ্যমে আমি যদি যোগ বিয়োগ করতে চাই, 7 + 8 = 15, 15 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি = 30, যদি আমি 3 একটা কেটে 3 কে আবার 3 দিয়ে গুণ করি বা 9 দিয়ে গুণ করি, সো 27। সো এটা হচ্ছে ফুলি ফাংশনাল একটা ক্যালকুলেটর আছে, এবং এটা পুরোতে করা হচ্ছে যে আমাদের HTML, জাভাস্ক্রিপ্ট এবং CSS এই তিনটার মাধ্যমে। তো আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে কোনটার কি প্রয়োজন, HTML এর কি প্রয়োজন, CSS এর কি প্রয়োজন, আর জাভাস্ক্রিপ্টের কি প্রয়োজন। তো এই প্রয়োজনীয়তাটা বোঝানোর জন্যই আমি তিনটা ভার্সন ক্রিয়েট করেছি। তো এখন আমরা যে ভার্সনটা দেখছি, এখানে আমাদের HTML আছে, CSS আছে এবং জাভাস্ক্রিপ্ট আছে, তিনটা পার্টি কিন্তু এখানে আছে। তো এই পোর্শন থেকে আমরা যদি জাভাস্ক্রিপ্টের পোর্শনটা বাদ দিয়ে ফেলি, শুধু HTML এবং CSS এর পোর্শনটা রাখি, তাহলে আমাদের যে ভার্সনটা আসবে সেটা হচ্ছে ভার্সন 2। ঠিক আছে। সো ভার্সন 2টা কি, এখানে আমাদের কোনো জাভাস্ক্রিপ্ট নেই, এখানে আমাদের শুধু HTML এবং CSS এই দুইটা পার্ট আছে। তো আমাদের এই ক্যারিয়ারটাকে কিন্তু আপনাদের এই দুইটা কোর্সও শেখানো হবে, HTML এবং CSS। সো আপনারা ওই কোর্সে পরে আশা করি এগুলা করতে পারবেন। তো এখন কি লাভটা হলো আমরা জাভাস্ক্রিপ্টটা সরিয়ে ফেলাতে। তো যেটা হলো, এখন যদি আমরা এই বাটনগুলোকে ক্লিক করি, 7 কে ক্লিক করলাম, আমরা কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। আমরা যদি 9 বা 6, 3, 2 যাই ক্লিক করি না কেন, আমরা কোনো রেসপন্সই পাবো না। সো আপনারা কি কেউ বলতে পারবেন তাহলে জাভাস্ক্রিপ্টের কাজটা কি ছিল এই পুরোটা জিনিসের উপরে, HTML এবং CSS এর উপর জাভাস্ক্রিপ্টের কাজটা কি ছিল? কেউ একজন একটু কমেন্ট করে জানান তো দেখি চ্যাটে। ওকে। সো আমাদের জাভাস্ক্রিপ্টের কাজটা ছিল যে আমাদের যে ওয়েব পেজটা আমরা দেখছি ফ্রন্ট এন্ডে, ওটাকে রেসপন্সিভ করা।
সো রেসপন্সিভ না করলে যেটা হবে সেটা হচ্ছে ইউজাররা যতই বাটন ক্লিক করুক বা যতই ইমেজের উপর ক্লিক করুক, ওটা কোনো রেসপন্স পাবে না। জাস্ট আমাদের সামনে একটা কিছু দেখা যাবে, কিন্তু ওটা নিয়ে আমরা কিছু করতে পারবো না। তো এই করতে পারাটা বা রেসপন্সটা অ্যাড করা বা আমাদের এই আরেকভাবে বলা যায় যে ওয়েব পেজটাকে জীবিত করে তোলা, এই জীবিত করার জন্য কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টটা প্রয়োজন হবে। ঠিক আছে, তো এই ভার্সন 2টা আমরা দেখলাম। ভার্সন 2টা থেকে আমরা যদি ভার্সন 1-এ যাই, তো ভার্সন 2তে আমাদের কি কি আছে? আমাদের HTML এবং CSS এই দুইটা পার্ট আছে। ভার্সন 1-এ যদি যাই, এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে শুধু HTML, এখানে কোনো CSS নেই। সো এটা আমি যেহেতু দেখাচ্ছি তাই এটাও আমি দেখাইনি। CSS টা বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের জাস্ট ওয়েব পেজের স্ট্রাকচারটা আমরা দেখতে পারি, কিন্তু ওই স্ট্রাকচারের মধ্যে কোনো স্টাইল থাকে না, বা ওটা দেখতে কোনো রং থাকে না, কোনো সৌন্দর্য থাকে না, জাস্ট ওটার একটা স্ট্রাকচার থাকে। সো আমি যদি একদম শর্ট করে বলতে চাই যে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটার কোনটা কি কাজ? HTML এর কাজ হচ্ছে ডিরেক্টলি স্ট্রাকচারটা ক্রিয়েট করে দেওয়া। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একদম স্ট্রাকচারটা। সো এই স্ট্রাকচার আমরা যতই ক্লিক করি এখানে কোনো কাজ হবে না, কারণ এখানে কোনো জাভাস্ক্রিপ্ট নেই। তো এখানে আমি ক্লিক করছি, কোনো লাভ হচ্ছে না, এখানে কোনো জাভাস্ক্রিপ্ট নেই। সো এই HTML এর সাথে আমরা যদি CSS টা অ্যাড করি তাহলে যেটা হবে এটা আরো সুন্দর হবে দেখতে। সো এখানে আমাদের প্রত্যেকটা বাটন আছে, এই যে এইটা একটা স্ক্রিন ছিল, এটা আমাদের ভার্সন 2 তে একটা স্ক্রিন ছিল, বাট এখানে জাস্ট একটা 0 দেখা যাচ্ছে, কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। তারপর 7, 8, 9, তারপরে 4, 5, 6 এই বাটনগুলো জাস্ট বক্স দেখা যাচ্ছে, বক্স কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না, বাটনের মতো দেখা যাচ্ছে না। তো এটার উপর আমরা যখন CSS অ্যাড করব, CSS অ্যাড করার পরে এই জিনিসগুলো দেখতে সুন্দর হয়ে যাবে। এই তো, তো সুন্দর হয়। এখন প্রত্যেকটা জিনিস কিন্তু বাটনের মতো দেখা যাচ্ছে। আমরা যদি আরো বেশি CSS অ্যাড করি, এই জিনিসটা আমি একদম মিনিমাল পর্যায়ে রেখেছি তাই এই জিনিসটা এমন দেখাচ্ছে। আমরা চাইলে এটার মধ্যে আরো শ্যাডো, তারপর একটা বাটন যেরকম একটুখানি উপরে উঠে থাকে, এলিভেশন, ওই জিনিসগুলো CSS এর মাধ্যমে অ্যাড করতে পারবো। তো জিনিসটা একদম সিম্পল রাখার জন্য আমি জাস্ট বাটন দেখতে যেরকম হয় ওরকম ভাবে রাখছি। সো HTML এর সাথে CSS অ্যাড করলে যেটা হবে, দেখতে এটা সুন্দর হবে, কিন্তু যেহেতু এখনো জাভাস্ক্রিপ্ট নেই, এখন এটা আমাদের রেসপন্সিভ না, এটা আমাদের কোনো কাজ করবে না। আমরা বাটনে যত ক্লিক করি না কেন, এটা কোনো কাজ করবে না। সো এরপরে আমরা যখন এটার সাথে জাভাস্ক্রিপ্ট অ্যাড করবো, এটা ফাইনালি কাজ করা শুরু করবে। 27 কে আমরা যদি 3 দিয়ে ভাগ দিই, 9। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের মেইন কাজ। সো আমি যদি আরেকটু শর্ট করে বলি, আমরা যখন একটা বাটন ক্লিক করি বা একটা লিঙ্কে ক্লিক করি বা আমরা একটা পেজকে রিফ্রেশ দেই, বা যখনই আমরা কোনো একটা লজিক্যাল কাজ করতে যাই, ওই লজিক্যাল কাজটা করতে গেলে কিন্তু আমাদের এই জাভাস্ক্রিপ্টটা লাগবে। তো আমাদের যে জাভাস্ক্রিপ্ট ফর বিগিনার্স এর যে প্রথম কোর্সটা, এই কোর্সে আমরা এই জাভাস্ক্রিপ্টটা লেখা শিখবো। তো আমি যদি একটু কোর্স আউটলাইনটা আপনাদের দেখাই, তো শুরুতে আমরা গেটিং স্টার্টেড মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করতে হলে আমাদের যা যা শিখতে হয় সেগুলো শিখবো। যেমন একটা সিম্পল আউটপুট লেখা বা একটা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া, এই জিনিসগুলো আমরা ফার্স্টে শিখবো। সো গেটিং স্টার্টেড আমাদের 4টা টপিক থাকবে এই জিনিসগুলো। দেন আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা ভ্যারিয়েবল থাকে। তো ওই ডাটা ভ্যারিয়েবলের ভিতরে কি হয়, আমরা ওই কিছু ডাটা টাইপ থাকে, আর ভ্যারিয়েবলের ভিতরে আমরা সেই ডাটা টাইপ গুলোকে স্টোর করে রাখি। সো পরের পার্ট হচ্ছে আমাদের এই ডাটা টাইপ এবং ভ্যারিয়েবল এই জিনিসগুলো নিয়ে শেখা হবে। এবং প্রত্যেকটা জিনিস শেখার মাঝে মাঝে আমরা কিছু ফান প্রজেক্টস করবো। তো প্রজেক্টগুলো দেখতে মজার এবং করার পরও মজা হবে। যেমন এখানে আমরা প্রথম প্রজেক্টটা দেখতে পাচ্ছি। তো প্রথম প্রজেক্টটা যেটা হবে, আমাদের এরকম একটা বক্স দেওয়া থাকবে এবং নিচে একটা বাটন দেওয়া থাকবে। সো যেটা হবে, বাটনে ক্লিক করলে পরের ছবিটা আসবে এরকম। ঠিক আছে, এখানে আমি দুইটা পেজের ছবি পরপর দিয়ে রাখছি। প্রথমে ছবিটা হবে এরকম যে বক্সটা বন্ধ, ক্লিক করার পরে বক্সটা হঠাৎ করে ওপেন হবে এবং ভিতর থেকে আমাদের একটা খুবই কিউট একটা কুকুর আমাদের ওয়েলকাম জানাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফান প্রজেক্ট 1। তো এরকম আমাদের আরো অনেকগুলো প্রজেক্ট থাকবে। তো প্রত্যেকটা টপিকের পরেই আমরা সেই টপিক বা প্রত্যেকটা চ্যাপ্টারের পরে আমরা স্পেসিফিক্যালি ওই চ্যাপ্টারের উপরে কিছু প্রজেক্ট করবো। তো পরে আমাদের কমেন্ট, স্টেটমেন্ট, স্কোপ এগুলো নিয়ে লেখা আছে। দেন আমরা অপারেটর নিয়ে শিখবো। আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে অপারেটর থাকবে। অপারেটর কোনগুলো? আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে আমাদের অপারেটর। তারপরে আমাদের ইকুয়াল সাইন, যেটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে ইউজ করি, সেটা একটা অপারেটর। তারপরে আমাদের এন্ড অর নট, যেগুলো হচ্ছে আমাদের বিটওয়াইজ অপারেটর বা আমাদের লজিক্যাল অপারেটর হিসেবে ইউজ করতে পারি। তো এই অপারেটর নিয়ে আমরা শিখবো। দেন আসবে আমাদের টাইপ কনভার্সন। তো আমরা একটু আগে ডাটা টাইপ নিয়ে কথা বলেছিলাম। তো ডাটা টাইপ আমরা কিন্তু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কয় ধরনের ডাটা টাইপ থাকতে পারে। আমাদের কিছু ডাটা টাইপ থাকতে পারে যেগুলো হচ্ছে লেটার নিয়ে কাজ করে, যেমন ইংরেজি ABCDEFGH এগুলা। আর কিছু ডাটা টাইপ থাকবে যেগুলো হচ্ছে সংখ্যা নিয়ে কাজ করবে, যেমন 1 2 3 4 5 6। তো এরকম আমাদের একটা লেটার থেকে সংখ্যা বা সংখ্যা থেকে লেটার, এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি বা এই টাইপগুলো কিভাবে কনভার্ট করতে পারবো, এই জিনিসগুলো আমরা এই টাইপ কনভার্সন পার্টটাতে শিখবো। ওকে,
দেন আমাদের অ্যারে নিয়ে কাজ করা হবে। তো অ্যারের ব্যাপারটা কিরকম, আমরা যখন অনেকগুলো ডাটা টাইপ একসাথে নিয়ে কাজ করতে চাই, যেমন আমি বললাম যে আমার কাছে স্টুডেন্ট আছে এবং আমার কাছে মোট 100 জন স্টুডেন্ট আছে। সো কাজটা এভাবে করা যায়, আমরা 100 জন স্টুডেন্টের জন্য 100টা ভ্যারিয়েবল ফার্স্টে ডিক্লেয়ার করে ফেলতে পারি, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3 এরকম করে করে 100টা। এটা করলে খুবই টায়ারসাম হবে কাজটা এবং খুবই লেন্দি হবে, কোডটা খুবই ক্লিন হবে না, কোডটা খুবই জটিল হবে। সো জিনিসগুলো সহজ করে ফেলার জন্য তখন আমরা যেটা করি, অ্যারে নিয়ে আসি। তো একটা স্টুডেন্ট, তারপরে ব্র্যাকেট দিয়ে 100, তার মানে একটা আমরা স্টুডেন্টের অ্যারে নিয়ে আসলাম। সো এই অ্যারে নিয়ে আমাদের শেখা হবে কিভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করব, তারপরে ইটারেট করব, অ্যারে সর্ট করব, এই জিনিসগুলো আমরা শিখবো এই পরের পার্টে। দেন আমাদের কন্ট্রোল স্ট্রাকচার। সো কন্ট্রোল স্ট্রাকচার বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা যখনই একটা প্রোগ্রামিং কোড লিখি, তো ওই কোডের ভিতরে একটা ফ্লো থাকে। ফ্লো ব্যাপারটা কিরকম, যে নর্মালি যেটা হয়, আমরা যখন 10 লাইনের একটা কোড লিখি, তো প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইনের পর তৃতীয় লাইন, এভাবে কিন্তু আমাদের কোডটা এক্সিকিউট হয়। তো মাঝে মাঝে আমরা চাইলে এই কোডের যে ফ্লোটা আছে, এই ফ্লোটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো আমরা চাইলে কিছু কন্ডিশনাল বা শর্ত দিয়ে দিতে পারি, যে যদি আমার শর্তটা পূরণ হয় তাহলে আমি 5 এবং 6 নাম্বার লাইনের কোডগুলো এক্সিকিউট করব, আর যদি শর্তটা ফুলফিল না হয় তাহলে 7 এবং 8। এই টাইপের শর্ত আমরা দিতে পারি। অথবা এমন হতে পারে যে যদি আমার একটা শর্ত পূরণ হয় তাহলে আমি 5 এবং 6 নাম্বার যে লাইনের কোডগুলো আছে ওগুলোকে আমি বারবার এক্সিকিউট করবো, এরকমও হতে পারে। সো এটাকে আমরা বলি লুপ। লুপ মানে হচ্ছে বারবার ঘুরতে থাকে। আর আরেকটা হচ্ছে ফাংশন, যেমন আমি আগে থেকে কিছু কোড লিখে রাখলাম, যখনই আমার মনে হবে যে না এই কোডগুলো আমার চালানো দরকার, তখন আমি জাস্ট একটা কল করব, কল করার মাধ্যমে ওই কোডগুলোকে এক্সিকিউট করে ফেলবো। সো এই তিনটা জিনিসকে মিলায় আমরা বলি যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার। তো এই কন্ট্রোল স্ট্রাকচারকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে কন্ডিশনাল, তো এই পার্টে আমাদের কন্ডিশনাল নিয়ে শেখা হবে। তো কন্ডিশনাল মধ্যে আমরা ইফ, এলস, সুইচ, এই জিনিসগুলো থাকবে। দেন আমরা আসবো লুপের মধ্যে। লুপের ভিতরে আমরা হচ্ছে ফর লুপ, তারপরে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তারপরে এরপরে আমাদের জাভাস্ক্রিপ্টের ফর লুপের কিছু স্পেশাল আছে, ফর ইন, তারপরে ফর অফ, এই জিনিসগুলো শিখবো লুপে। এবং যেমন আমরা দেখেছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে কিন্তু কিছু ফান প্রজেক্ট থাকবে, যেমন এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লুপের জন্য আমরা একটা মাল্টিপ্লিকেশন টেবিল ক্রিয়েট করতে দিব। এবং লাস্ট হচ্ছে ফাংশন। ফাংশনটা তো বললাম একটু আগে। আর লাস্টে এসে আমাদের এই পার্টটা। ওকে, সরি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এরপর আমরা যেটা নিয়ে দেখবো সেটা হচ্ছে ওকে, আমাকে কি শোনা যাচ্ছে না? জি ভাই, এখন শোনা যাচ্ছে। জি ভাই শোনো। ওকে, আচ্ছা। তো আচ্ছা, লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে, লাস্ট দুটো টপিক, ইভেন্ট হ্যান্ডলিং। এটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন্ট হ্যান্ডলিং বলতেই আমরা ওই আচ্ছা, আমি বারবার মিউট হয়ে যাচ্ছি হোস্ট দ্বারা। ঠিক আছে, ভাইয়া এখন শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো ইভেন্ট হ্যান্ডলিং এর ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের জাভাস্ক্রিপ্টটাকে যেখানে ইউজ করব, একটা বাটনকে ক্লিক করলে কি হবে, বা অনেক সময় ব্যাপারটা এমন হয় যে আপনারা দেখবেন যে ফেসবুকে যখন আমাদের কোনো একজন মানুষের নাম লেখা হবে, আমরা কিন্তু আমাদের মাউসটা ওই পার্টিকুলার মানুষের উপরে বা মানুষের নামটার উপর হোভার করলে ওই মানুষের প্রোফাইল সহ ছবিটা সুন্দর মতো দেখা যায়। তো ওইখানেও একটা ইভেন্ট লেখা আছে, হোভার ইভেন্ট। এরকম বিভিন্ন ইভেন্টের জন্য আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট গুলো ইউজ করতে পারবো, সেই জিনিসগুলো আমরা এই ইভেন্ট হ্যান্ডলিং এ দেখি। আর লাস্টে এসে আমাদের আসবে ডিওএম ম্যানিপুলেশন বা ডাটা অবজেক্ট মডেল। সো এটা হচ্ছে আমাদের টোটাল এইচটিএমএল এর ভিতরে যে যে এলিমেন্ট গুলো থাকবে, ওই এলিমেন্ট গুলোকে আমরা কিভাবে সার্টেন কন্ডিশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ করে দিতে পারি, ওগুলো নিয়ে শিখবো। সো এই জিনিসগুলো আমাদের কোর্সের পুরোটা থ্রুতে খুব ডিটেলসে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তখন আপনারা আরো ডিটেলস বুঝতে পারবেন। এখন একটা ওভারভিউ দিয়ে রাখলাম। তো এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্টের একেবারে বেসিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা যা শেখা লাগে, আমাদের এই কোর্সেও জাভাস্ক্রিপ্টের জন্য সেই সবকিছু শেখা লাগবে, কন্ডিশনাল, লুপ, ফাংশন থেকে শুরু করে একেবারে ভ্যারিয়েবল এবং অ্যারে সহ সবকিছু। তো এই জাভাস্ক্রিপ্টটা শেখা হয়ে গেলে এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে রিঅ্যাক্ট। তো রিঅ্যাক্টের পার্ট এখন আমরা যাই। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেষ হলো, এখন আসলে রিঅ্যাক্টের পার্টে। সো রিঅ্যাক্টের পার্টে যেটা হয় সেটা হচ্ছে
রিয়াক্টটাকে আমরা যে কারণে যে জন্য ইউজ করি, রিয়াক্ট হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখলাম জাভাস্ক্রিপ্ট একদম র ছিল, ওখানে কোনো লাইব্রেরি ছিল না, একেবারে প্রতিটা কোড আমাদের হাতে হাতে লিখতে হতো। কিন্তু রিয়াক্টের মধ্যে বা রিয়াক্ট জেএস আমরা বলি, রিয়াক্ট জেএস যেটা সেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, এবং এই লাইব্রেরিটা আমরা ইউজ করি হচ্ছে আমাদের একটা খুবই সুন্দর ফ্রন্ট এন্ড ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য। তো কিছু এক্সাম্পল আমরা দিতে চাই, যা আমি দিতে চাই সেটা হচ্ছে রিয়াক্ট দিয়ে আমরা অলরেডি প্রতিনিয়ত কিছু ওয়েব পেজ ইউজ করি যেগুলো অ্যাকচুয়ালি রিয়াক্ট দিয়ে লেখা আছে বা যেটার ভিতরে রিয়াক্ট জেএসটা ইউজ করা আছে। যেমন আমরা যে ফেসবুকের হোম পেজটা ইউজ করি সেটার মধ্যে কিন্তু রিয়াক্ট জেএস ইউজ করা আছে। আবার আমরা যে হোয়াটসঅ্যাপের যে ওয়েব অ্যাপ্লিকেশন ভার্সনটা ইউজ করি ওটার ভিতরে কিন্তু রিয়াক্ট জেএস ইউজ করা আছে। এরপরে আমরা ইনস্টাগ্রাম ইউজ করি, ওই ইনস্টাগ্রামের ভিতরে কিন্তু রিয়াক্ট জেএস আছে। তো আমরা বুঝতেই পারছি যে রিয়াক্ট জেএসটা খুবই কাজের একটা এবং খুবই কি বলে এটা খুবই এফেক্টিভ একটা লাইব্রেরি। সো অ্যাকচুয়ালি এটা ক্রিয়েটই করছে হচ্ছে আমাদের ফেসবুকের একজন এমপ্লয়ার। সো উনি হচ্ছে ফার্স্টে ক্রিয়েট করছেন ফেসবুকের জন্য, এবং আস্তে আস্তে যেটা হচ্ছে এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে সবাই ইউজ করা শুরু করে। সেটা কিছু ফিচার্স আছে, ফিচার্স গুলো হচ্ছে আমরা যদি দেখতে চাই একদম ফিচার্স অনেকগুলো আছে, এখানে আমি টোটাল 6টা যেটা টপ মোস্ট 6টা সেটা আমরা লিখে রাখছি। প্রথম হচ্ছে JSX। তো আমি ফিচারগুলো একদম সংক্ষেপে বলি, এটা নিয়ে বিস্তারিত আমাদের কোর্সে আলোচনা করা হবে। এখানে আমরা সংক্ষেপে আমরা যদি বলি JSX এর ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এখানে জাভাস্ক্রিপ্টের ভিতরেও HTML CSS ওই জিনিসগুলো ইউজ করতে পারবো JSX এর মাধ্যমে। দেন আমরা যদি কম্পোনেন্টের কথা বলি, আমরা রিঅ্যাক্টের ভিতরে আমাদের টোটাল জিনিসটাকেই ইউজ করবো হচ্ছে কম্পোনেন্ট করে। সো কম্পোনেন্ট করে ইউজ করলে যেটা হবে বা ক্রিয়েট করলে যেটা হবে, যখনই আমার মনে হবে যে পুরো পেজের কোন একটা সার্টেন জিনিস আমি চেঞ্জ করতে চাই, তো আমি জাস্ট ওই সার্টেন কম্পোনেন্টটাকে চেঞ্জ করবো। তো আমি যদি একটা এক্সাম্পল আকারে বলতে চাই যে আমার ফেসবুকের হোম পেজে আমাদের মাঝখানে হচ্ছে ফিড থাকে, এখন তো বাম পাশে হচ্ছে আমাদের যে মেসেঞ্জার, তারপর ওইরকম লিস্ট থাকে, আর ডান পাশে হচ্ছে চ্যাট লিস্টে কারা কারা অনলাইনে আছে তাদেরকে দেখে। সো এখন যদি ফেসবুক চিন্তা করে যে যাদেরকে অনলাইনে দেখায় ওই লিস্টটাকে আমি একটু চেঞ্জ করে দিব, ওই লিস্টে যাদের ছবি দেখা যায় ছবিগুলো একটু বড় করে দিব, বা এখন বৃত্তাকার দেখাচ্ছে আমি এখন ওদেরকে স্কোয়ার করে দিব। এই যে চেঞ্জটা করতে হলে কিন্তু ওর এখন পুরা কোডের উপর হাত দিতে হবে না, ওকে এক্স্যাক্টলি জাস্ট ওই চ্যাট লিস্টের যে এলিমেন্টটা আছে বা কম্পোনেন্টটা আছে ওই কম্পোনেন্টটাতে হাত দিতে হবে। তো ওই কম্পোনেন্টটা চেঞ্জ করলে কিন্তু উনি বা ফেসবুক আমাদের ওই ফেসবুকের যে হোম পেজে পুরো নিউজ ফিডটা ওইটাকে চেঞ্জ করে ফেলতে পারে। তো এই কম্পোনেন্টের কাজটা খুবই এখান থেকে আমাদের সাহায্য করে, সুবিধাজনক। দেন আমাদের ওয়ান ওয়ে ডাটা বাইন্ডিং এর একটা ব্যাপার আছে। সো ডাটা বাইন্ডিং এর ব্যাপারটা যেটা সেটা হচ্ছে শুরুতে আমাদের এখানে কিছু ফার্স্টে আমাদের একটা জায়গায় আমরা ডাটাটা স্টোর করি, এবং ওই জায়গায় আমরা ডাটাটা স্টোর করার ফলে আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি আমরা ওই ডাটাটাকে আমাদের ওয়েব পেজে দেখতে পাই। সো এই জিনিসটা হয় ওয়ান ওয়েতে, এই ডাটা ফ্লোটা আমাদের ওয়ান ওয়েতে হয়, এরকম একটা ব্যাপার থাকে। তো এই জিনিসগুলো আমরা কোর্সে আরো ভালোভাবে আলোচনা করব, এখন আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে রাখলাম। ওকে, 4 নাম্বার একটা ভার্চুয়াল ডোম বলতে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ডিওএম এর ফুল ফর্মটা হচ্ছে ডাটা অবজেক্ট মডেল। সো আমাদের যখন একটা ওয়েব পেজ লোড করতে হয় আমরা অ্যাকচুয়ালি একটা ডাটা অবজেক্ট মডেল বানিয়ে ওটাকে শো করতে হয়। সো আমরা এখন যে ওয়েব পেজটা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি একটা ডিওএম। সো রিঅ্যাক্ট যেটা করে একদম মেইন ডিওএমটা ক্রিয়েট করার আগে একটা ভার্চুয়াল ডিওএম ক্রিয়েট করে ওর মেমোরির মধ্যে। সো ভার্চুয়াল ডিওএমটা ক্রিয়েট করে দেন ওইখান থেকে ওই মেইনটা ক্রিয়েট করে, এবং এটা করার ফলে বেশ কিছু সুবিধা হয়। তো এই জিনিসগুলো আমরা কোর্সে শিখবো। দেন আমরা সেই সিম্পলিসিটি, তো আমাদের এই জিনিসটা খুবই সোজা, আমরা কোর্সটা করতে করতে বুঝতে পারবো। এই জন্যই আমরা এখানে 5 নম্বর ফিচারে সিম্পলিসিটিটা রাখছি। আর পারফরমেন্স, তো এই পারফরমেন্সটা খুবই ভালো। এটা আমরা যখন এটা বেশ কিছু ব্যাপার স্যাপার আছে এখানে, হচ্ছে কিছু জিনিস আগে থেকেই রেন্ডার হয়ে যায়, দেন আমাদের বাকি জিনিসগুলো পরে রেন্ডার হয়, এরকম বেশ কিছু ব্যাপার আছে। তো ওইগুলোর কারণে আমাদের পারফরমেন্সটা খুবই ভালো হয়। ওকে, এরপর আমরা যদি দেখতে চাই যে আমরা কোর্সের থ্রুতে কি কি শিখবো। ওকে, হ্যাঁ, এখানে হচ্ছে আমি এক্সাম্পল গুলো লিখে রেখেছিলাম। নেটফ্লিক্স, আমরা সবাই নেটফ্লিক্স ইউজ করি, নেটফ্লিক্সও কিন্তু আমাদের রিঅ্যাক্ট জেএস এর কোডে লেখা আছে। ওকে, আমরা যে জিনিসগুলো শিখবো এটার ভিতরে ফার্স্টে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন হচ্ছে আমি এখন যে কথাবার্তাগুলো বললাম ওখানেই ওগুলো থাকবে, আর একটু বিস্তারিত হয়তো থাকবে। দেন আমরা আস্তে আস্তে রেন্ডার এইচটিএমএল, ছোট থেকে বড়র দিকে যাব, একটা এইচটিএমএল রেন্ডার করব। দেন আমরা জেএসএক্স ইউজ করব, জেএসএক্স এর ভিতরে আমরা দেখাবো যে কিভাবে জাভাস্ক্রিপ্টের ভিতরে এইচটিএমএল লিখে লিখে আমরা ওগুলাকে করতে পারি। দেন আমাদের একদম বেসিক যে ব্যাপারটা কম্পোনেন্ট, আমরা রিঅ্যাক্টে সবকিছুকে কম্পোনেন্টে ভাগ করে করে ইউজ করি, সেই কম্পোনেন্টের আইডিয়াতে আসবো। দেন এক এক আমাদের প্রপস, স্টেট, লাইফ সাইকেল, ইভেন্টস, ফর্মস, সিএসএস, এস এস স্যাস বলি বা এস এ ডাবল এস স্যাস, এই জিনিসগুলো আমরা শিখতে থাকি।
ওকে, সো এটা গেল আমাদের রিয়াক্ট। এখন আসি আমরা রিয়াক্ট নেটিভ। তো এটা হচ্ছে আমাদের শুধু রিয়াক্ট, বা এটাকে আমরা রিয়াক্ট জিএসও বলি। এখন আমরা আসবো রিয়াক্ট নেটিভ। তো শুরুতে আমরা বলি যে রিয়াক্ট এবং রিয়াক্ট নেটিভ এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। রিয়াক্টটা হচ্ছে শুধুমাত্র আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ডটা নিয়ে কাজ করে, আর অন্যদিকে রিয়াক্ট নেটিভ যেটা করে সেটা হচ্ছে একেবারে ব্যাক এন্ডে একটা মোবাইল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য কাজ করে। যেমন আমরা অনেক সময় অ্যান্ড্রয়েড স্টুডিওতে অনেক অ্যাপ বানাই, সেরকম ভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ না করে আমরা চাইলে রিয়াক্ট নেটিভ দিয়েও আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে অ্যাপগুলো বানাতে পারি। সো রিয়াক্ট নেটিভ কেন আমরা ইউজ করবো, আমরা কেন অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করবো না? সো এটার সুবিধাটা হচ্ছে এটা একটা ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। সো ফ্রেমওয়ার্কের ব্যাপারটা কিন্তু আমাদের মুনিম ভাই বলে গিয়েছেন। ফ্রেমওয়ার্কের ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে অলরেডি কিছু লেখা থাকে, অনেক কিছু লেখা থাকে, আমাদের জাস্ট সার্টেন জায়গায় গিয়ে গিয়ে সার্টেন কোড লিখলেই পুরোটা একেবারে কাজ করা শুরু করে। মানে আগে থেকে স্ট্রাকচারটা ক্রিয়েট করা থাকে, আমাদেরকে জাস্ট ওই স্ট্রাকচার অনুসারে কোথায় আমার কোনটা দরকার সেই জিনিসগুলো আমরা লিখে রাখি। সো রিয়াক্ট নেটিভটা হচ্ছে এরকম একটা ফ্রেমওয়ার্ক যেটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের উপরে ডিপেন্ড করে হয়, মানে এটার বেসিক ল্যাঙ্গুয়েজটা আছে জাভাস্ক্রিপ্ট ইউজ করে। তো এটার সুবিধাটা কি, আমরা কেন অ্যান্ড্রয়েড স্টুডিও বলতে এটা ইউজ করবো, এটার সুবিধাটা হচ্ছে এটা ক্রস প্ল্যাটফর্ম। ক্রস প্ল্যাটফর্ম মানে কি, তো আমরা একটা কোড, যে কোডটা আমরা অ্যান্ড্রয়েড ফোনের জন্য লিখবো, সেম কোড দিয়ে আমরা চাইলে আইওএস ফোনেও সেম অ্যাপটা চালাতে পারবো। তার মানে আমাদের সেম কোডকে দুবার লিখতে হবে না, একই কোড আমরা এক এক প্ল্যাটফর্মে লিখতে পারবো। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে সব অ্যাপ কিন্তু অ্যান্ড্রয়েডে চলে আবার আইওএস এ চলে এরকম না। কিছু কিছু অ্যাপ থাকে অ্যান্ড্রয়েডে চলে, আবার কিছু কিছু অ্যাপ থাকে শুধু আইওএস এ চলে, আবার কিছু কিছু অ্যাপ থাকে দুইটাতেই চলে। সো রিয়াক্ট নেটিভের ব্যাপারটা হচ্ছে এরকম যে এটাতে আমরা যে অ্যাপটা বানাবো এটা আমাদের দুইটাতেই চালাতে পারবো, তো আমাদের এটার জন্য আলাদা আলাদা কোডটা লেখা লাগবে না। তো এটার ভিতরে আমরা যদি এক্সাম্পল আকারে দেখতে চাই যে বর্তমানে কোন কোন অ্যাপ গুলো এটা উপর বেস করে চলছে। সো অনেক অ্যাপ আছে এটার মধ্যে, আমি একদম যেগুলো সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি আমরা ইউজ করি সেগুলোর নাম আমি এখানে লিখছি। সেটা হচ্ছে ফেসবুকের যে অ্যাপটা আছে এটা হচ্ছে রিয়াক্ট নেটিভে করা আছে, দেন ইনস্টাগ্রাম, দেন আমরা যে উবার ইটস এর যে অ্যাপটা আমরা ইউজ করি, এই সবগুলো কিন্তু রিয়াক্ট নেটিভে লেখা। ওকে, এরপর আমরা যদি একটু দেখতে চাই যে আমরা এই কোর্সে কি কি শিখবো, এখানে আমি একটু ডিটেলসে লিখছি। সো ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশন নিয়ে শিখবো, এরপর হচ্ছে আমরা এনভায়রনমেন্টটা সেট করব। এই জিনিসটার জন্য আমাদের যে কোনো ফ্রেমওয়ার্ক কাজ করার জন্য আমাদের ফার্স্টে এনভায়রনমেন্ট সেট করা লাগে। সো ওই এনভায়রনমেন্ট সেট আপ করবো, দেন আমাদের আইডি সেট আপ করবো, দেন আমাদের আস্তে আস্তে এখানে শুরুতে আমরা যেটা করব একটা ছোটখাটো একটা অ্যাপ লিখবো হ্যালো ওয়ার্ল্ড টাইপের, যেটা দিয়ে আমরা আমাদের সব কাজ শুরু করি। সো সেই টাইপের একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ লিখবো। এরপরে আমরা যেটা করবো আস্তে আস্তে এই অ্যাপগুলোকে আরো অ্যাডভান্স পর্যায়ে নিতে থাকি। তো এখানে আমার একটা লিস্টের মতো দেওয়া আছে, এখন এই মুহূর্তে লিস্টের নামগুলো বললে আপনারা খুব একটা বুঝতে পারবেন না। তো আস্তে আস্তে আমি যখন কোর্সে বলবো ইনশাল্লাহ তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, সো এই হলো আমার পক্ষ থেকে আমার যে 3টা কোর্স আছে সেই সম্পর্কে সবকিছু। আর আমাদের টিচিং মেথডটা হবে এরকম, আমাদের ফার্স্টে প্রি রেকর্ডেড কিছু ভিডিও লেকচার থাকবে। অ্যাকচুয়ালি পুরোটা কোর্সে আমাদের প্রি রেকর্ডেড থাকবে এবং সেখানে আমাদের বেশিরভাগ অ্যাকচুয়ালি 90% জিনিস থাকবে এবং বেশ কিছু প্রজেক্ট দেয়া থাকবে যেগুলো হচ্ছে আমার করা থাকবে এবং আমার সাথে সাথে আপনারা করতে পারবেন, এবং কিছু প্রজেক্ট এমন থাকবে যেটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য করতে দেওয়া হবে। সো আর আমার ভিডিও লেকচারগুলো দেখা হলে ইনশাল্লাহ আমি যে প্রজেক্টগুলো দিব ওগুলো অ্যাকচুয়ালি করতে পারবেন, কিন্তু এরপর যদি কোনো প্রজেক্ট করতে সমস্যা হয় বা ভিডিও লেকচারে কোনো টপিক বুঝতে সমস্যা হয় সেটার জন্য আমাদের যেই লাইভ সেশনগুলো আছে সেগুলো তো সেখানে আমাকে কোশ্চেন করতে পারবে। ওকে, তো এই ছিল আমার পক্ষ থেকে সবকিছু। আর আপনাদের কারো যদি কোনো কোয়েরি থাকে তাহলে এখন বলতে পারেন আমাকে। আচ্ছা ভাইয়া, এখানে আর কি কোয়েরি দেখতে পাচ্ছি। একজন বলেছেন রিয়্যাক্টের কোন কম্পোনেন্ট শেখানো হবে, ক্লাস কম্পোনেন্ট নাকি ফাংশনাল কম্পোনেন্ট? এখানে দুইটাই শেখানো হবে, ফার্স্টে আমরা ফাংশনাল দেন হচ্ছে আমরা ক্লাস কম্পোনেন্ট দুইটাই শিখব। ওকে, এরপরে একজন বলেছে রিয়্যাক্টে কি রিডাক্স শেখানো হবে কিনা? রিডাক্স এর ব্যাপারটা হ্যাঁ, রিডাক্সটা শেখানো হবে, রিঅ্যাক্টের রিডাক্স শেখানো হবে। ওকে, সো আচ্ছা, এরপরে আমি আপনাকে সিমিলার কোয়েশ্চেনই করব যেটা আমি মুনিম ভাইয়াকেও করেছিলাম, যে মানে এগুলো কন্ডাক্ট কি কি ম্যাটেরিয়াল দিয়ে করা হবে and all আর কি। জি, কন্টাক্টের ব্যাপারটা এরকমই হবে যে ফার্স্টে আমরা প্রি রেকর্ডেড ভিডিও লেকচারগুলো দিব। তো ওখানে হচ্ছে আমাদের বেশিরভাগ জিনিসগুলোই থাকবে এবং ওখানে হচ্ছে আমার করা কিছু প্রজেক্ট করা থাকবে। এরপরে যেটা আমি আশা করতে পারবো সেটা হচ্ছে আমার সাথে সাথে ওই প্রজেক্টগুলো আপনারা করতে পারবেন।
আর কিছু প্রজেক্ট এমন দেওয়া থাকবে যেগুলো হচ্ছে প্র্যাকটিস এর জন্য। সো আশা করতে পারি যে আমার সাথে সাথে আপনারা আমার প্রজেক্টগুলো করলে ওই প্র্যাকটিস প্রজেক্টগুলো করতে পারবেন, কিন্তু এরপর যদি প্র্যাকটিস প্রজেক্টে কোনো প্রবলেম হয় তাহলে ওটার জন্য আমাদের লাইভ সেশন আছে, তো ওখানে আমি দেখা দিতে পারবো। ওকে, সো একজন হ্যান্ড রেজ করেছেন, রায়হান খান, আপনি কোয়েশ্চেন করতে পারেন এখন। জি। এক্সপার্ট লেভেলের কোড শেখানো হবে কিনা? আমরা চেষ্টা করবো বিগিনার লেভেল থেকে আস্তে আস্তে এক্সপার্ট লেভেলে যাওয়ার। সো আমরা চেষ্টা করবো একেবারে বেসিকটা যাতে ক্লিয়ার থাকে, এবং শুরুতে এক্সপার্ট শুরু না করে একেবারে বেসিক থেকে শুরু করে, যাতে কেউ একজন বিগিনার আগে থেকে যদি কারো এমন হয় যে খুব বেশি কোডিং দক্ষতা নেই, সেও যদি কোর্সটা করতে থাকে তাহলে সেখান থেকে যাতে সে কোর্সটা ধরতে পারে, এবং অ্যাটলিস্ট যারা এক্সপার্ট লেভেল চাচ্ছে তারাও যাতে কোর্সটা করে একেবারে ওই এক্সপার্ট লেভেলের কাছাকাছি যে চলে যেতে পারে, সেটা আমরা ট্রাই করব। এবং হ্যাঁ, এক্সপার্ট লেভেলে কোড শেখানো হবে বলতে আমরা এক্সপার্ট লেভেলের কাছাকাছি যাব, বাট ব্যাপার যদি এমন হয় যে খুব বেশি এক্সপার্ট হয়ে গেছে এবং অনেকে ধরতে পারছেন না, তো ওই জিনিসটা আবার হবে না। সবাই যাতে ধরতে পারে এবং জিনিসটা যাতে একদম বেসিক থেকে এক্সপার্টে যেতে পারি, সেভাবে আমাদের কোর্সটা কন্ডাক্ট করা হবে। আচ্ছা, কোর্স শিডিউল কবে কাইন্ডলি পড়ানো হবে? আচ্ছা, এটা হচ্ছে সম্ভবত আপু বলতে জি পারবেন। ভাই, ওকে, সো কোর্স স্কেডিউলের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেলে আমরা বলে দেব যে কোন কোন দিন লাইভ ক্লাস হবে। সো আপনাদের সবারই উইকে 3 দিন লাইভ সেশন হবে, যেটা আপনারা আমাদের মেন্টরদের সাথে একদম 1-to-1 সেশন, একদম সরাসরি সেশন করতে পারবেন। সেটা হবে, এবং টাইমটা হবে 8:30 থেকে 9টার মধ্যে শুরু হবে, এবং 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সেশনটা শেষ হবে। বাট কবে কবে হবে এটাকে রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনারা জানতে পারবেন। এন্ড এছাড়া যে প্রি রেকর্ডেড ভিডিওগুলো থাকবে সেটা কিন্তু আপনাদেরকে একবারে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে না, সেটা হচ্ছে আমরা ভাগে ভাগে করতে চাচ্ছি। সেটা হচ্ছে প্রথম 2 মাসের ভিডিওগুলো আমরা আগে ওয়েবসাইটে আপলোড করে দেব, যাতে আপনারা সবাই সেগুলোতে অ্যাক্সেস করতে পারেন। সেখানে থাকবে HTML, CSS, বুটস্ট্র্যাপ, জ্যাঙ্গো, পাইথন আর জাভাস্ক্রিপ্ট, এগুলোর লেকচার ভিডিও, এন্ড বাকিগুলো থাকবে পরে 2 মাস পরে আপনারা ওয়েবসাইটে পাবেন। আর এছাড়া আপনারা যে মেন্টরিং সেশন, যে অংশটুকুতে আপনারা পার্টিসিপেট করবেন সেটা চলবে আমাদের গুগল ক্লাসরুমে, এবং সেগুলো সবকিছুর অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তো আপনারা অনেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছেন এবং সেটা কনফার্মেশন পেয়ে গেছেন। আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে জুন 15 থেকে, এবং আমাদের কিন্তু এখন রেগুলার রেজিস্ট্রেশন চলছে, যেটা 31 মে পর্যন্ত চলবে। তো যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, আই এম শিওর যে এই দুটো প্রেজেন্টেশন যে আপনারা দেখলেন সেখান থেকেই বুঝতে পারছেন যে 6 মাস আসলে কি বিশাল সিলেবাস কভার করা হবে, কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, অনেক সুন্দর করে, অনেক শর্টকাটে, এবং কিন্তু শুধু শর্টকাটেই না, আপনারা অনেক এফিশিয়েন্টলিও জিনিসগুলো বুঝতে পারবেন, যাতে শুধু আপনাদের নিজের শেখাটাই না বরং আপনাদের পার্সোনাল গ্রোথটাও যাতে হয়, এবং তারপরে আপনারা নিজেরাই হয়তো অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারবেন। এছাড়া আপনাদেরকে জব প্রিপারেশন গাইডলাইন ইত্যাদি অনেক কিছু দেওয়া হবে, ফ্রিল্যান্সিং এর জন্য বিভিন্ন গাইডলাইন দেওয়া হবে। তো এই সবকিছু পেতে আমি শিওর যে আপনারা এখনই রেজিস্ট্রেশন করে ফেলবেন। রেগুলার রেজিস্ট্রেশনে আমাদের 75% স্কলারশিপ চলছে, এবং আপনারা 25,000 টাকার সমমূল্যের এই প্রোগ্রামটা আপনারা পেয়ে যাবেন কিন্তু এখন মাত্র 6,000 টাকায়। সো প্লিজ গো এন্ড রেজিস্টার নাও। তো এখন আমি দেখছি যে এখন আর কোয়েশ্চেন নেই, সো আমি নাহিয়ানুদ্দিন ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সুচিতা আপু। মোস্ট ওয়েলকাম। এখন হচ্ছে যে আমি ইনভাইট করতে চাচ্ছি আমাদের পরের ইনস্ট্রাক্টর মিরাজুল ইসলাম। তিনি এসকিউএল জ্যাঙ্গো রেস্ট এপিআই এর ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন। তিনিও কিন্তু বুয়েট সিএসসি ডিপার্টমেন্টের একজন গ্রাজুয়েট, এবং এখন আছেন তিনি টেকার্সের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, এবং ইউআইইউ এর সিএসসি ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে তিনি আগে ছিলেন। সো ওয়েলকাম ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ পূর্বিতাকে। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন।
সো অনেক সুন্দর একটা ক্লাস আমরা পেলাম দুটো টপিকের উপর, জ্যাঙ্গো এবং জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্টের উপরে। সো আশা করি অনেকক্ষণ ধরে হয়তো অনেকে বিরক্ত হয়ে যেতে পারেন, হয়তো অনেকটা সময় চলে গেছে। সো আমি খুব বেশি কথা বলবো না, খুব অল্প কথার মধ্যে সারার চেষ্টা করি। আমার পরিচয় অলরেডি আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে যেহেতু। সো আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, 2019 সালের এপ্রিলে গ্রাজুয়েশন কমপ্লিট করি সিএসসি বুয়েট থেকে, এবং পরবর্তীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে এখন কর্মরত আছি মার্জিন এজে, একটা ইউএস কোম্পানি। বাংলাদেশের ব্রাঞ্চটার নাম হচ্ছে টেকার্স। আর আর এর আগে প্রায় 1 বছর 3 মাস আমি ফ্যাকাল্টি হিসেবে কর্মরত ছিলাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সো আমার যে দুইটা টপিক উপর কোর্স নেওয়ার কথা, একটা হচ্ছে এসকিউএল এবং একটা হচ্ছে জ্যাঙ্গো রেস্ট এপিআই। সো আমি একটা ছোট্ট স্লাইড প্রিপেয়ার করার চেষ্টা করেছি, আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। সো আমি জাস্ট একটু বলার চেষ্টা করব মোটামুটি ভাবে যে আমার কি পারমিশনটা আছে শেয়ার করার? জি ভাইয়া আছে, আপনি একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে। আমার একটু ঠিক আছে। ঠিক আছে, আশা করি এখন শেয়ার করতে পারবো। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার আসলে এই দুইটা টপিকের উপর কন্টেন্ট বানানোর কথা এবং আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার কথা। তো সবার প্রথমে এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ফুল ফর্ম। সো আপনারা সবাই মোটামুটি মেবি এই কোয়েরি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে পরিচিত হয়েছেন, সবাই মোটামুটি জানেন, আইডিয়া থাকার কথা। সো আমরা একটু আগে নাহিয়ান যখন ক্লাস নিচ্ছিল তখন হয়তো বাবু বলেছে যে একটা ওয়েব ডেভেলপমেন্টের তো দুইটা পার্ট আছে, আমরা সবাই জানি, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। সো এসকিউএল অনেকটা আমরা বলতে পারি আমাদের ব্যাক এন্ডের টেকনোলজি একটা। সো আমাদের ডাটাবেজের সাথে ডাটার সাথে আমাদেরকে ইন্টারঅ্যাক্ট করতে হয়, ডাটা নিয়ে আসতে হয় আমাদের ডাটাবেজে, ডাটা শো করার জন্য। তো এই যে আমরা ডাটাগুলোকে টেনে নিয়ে আসি ব্যাকএন্ড থেকে, তো এই ডাটাগুলোকে আমরা কোন ভাষার মাধ্যমে টেনে নিয়ে আসি, সেরকম একটা ভাষাই হচ্ছে আসলে এসকিউএল। সো দ্যাটস ওয়াই যেটাকে এল দিয়ে আসলে ল্যাঙ্গুয়েজ বোঝানো হয়। আর স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ কেন বোঝানো হচ্ছে? কোয়েরি বলতে বোঝাচ্ছে আমরা আসলে আমাদের কোনো 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 কোয়েরি থাকে, সেই কোয়েরি গুলো জানার জন্য আমরা ডাটাগুলোকে টেনে নিয়ে আসি উত্তরগুলো জানার জন্য। কিন্তু সেই কোয়েরির একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকতে হয়, আদারওয়াইজ ডাটাবেস বুঝতে পারে না যে আমি কোন ডাটাটা জানতে চাচ্ছি। সো সেজন্য একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করে আমাদেরকে ডাটাগুলো জানতে চাইতে হয়। তো সেজন্যই এসকিউএল এর এস দিয়ে বলছি আমরা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো এসকিউএল বুঝতে চাইলে আমাদেরকে আগে বুঝতে হবে ডাটাবেস কি। সো আমরা আসলে এসকিউএল পড়ার আগে সবার শুরুতে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব, ইন্ট্রোডাক্টরি আইডিয়া, হোয়াট ইজ আরডিবিএমএস। সো যাদের কাছে এই ওয়ার্ডটা একটু অপরিচিত লাগছে তাদের জন্য আরডিবিএমএস এর ফুল ফর্ম হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো আরডিবিএমএস এ যাওয়ার আগে হোয়াট ইজ ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো হোয়াট ইজ এ ডাটাবেস, তারপরে সেই ডাটাবেসকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, সেই পুরো সিস্টেমটাকে ডাটাবেস ম্যানেজমেন্ট বলে। এবং ডাটাবেস অনেক রকমের হতে পারে, সেটা রিলেশনাল ডাটাবেস হতে পারে, সেটা নন রিলেশনাল ডাটাবেস হতে পারে, কি ভ্যালু স্টোর হতে পারে। সো আমরা এই ব্যাপারগুলোতে ইন্ট্রোডাক্টরি কিছু আইডিয়া সবার শুরুতে নেওয়ার চেষ্টা করব, এবং এর পরবর্তীতে এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আমাদের একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, যে কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা আসলে আলটিমেটলি ডাটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো। সো আমরা তেমনই একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ শিখবো এসকিউএল। আরো অনেক কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এবং পাইনিয়ার ইন দিস ফিল্ড ইজ এসকিউএল। সো এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটার জন্য আমরা যখন কিনা এটা শেখা শুরু করব, সবার শুরুতে আমরা যেটা দেখবো, ডিডিএল এবং ডিএমএল নামে দুইটা পয়েন্ট লেখা আছে আমার স্লাইডে, আপনারা দেখতে পাচ্ছেন। ডিডিএল বলতে আসলে বোঝানো হয় ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এবং ডিএমএল বলতে বোঝানো হয় ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সো এসকিউএল এর মধ্যেই যে কোয়েরি গুলো আছে বা যে কমান্ড গুলো আছে, সেই কমান্ড গুলোকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে কমান্ড গুলো, সেগুলোকে আমরা বলি ডাটাবেস ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা, এই ধরনের ডাটা ডিফাইন করা রিলেটেড যেই কমান্ড গুলো আছে বা যেই কোয়েরি গুলো আছে, সেগুলোকে আমরা সাধারণত ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলি। এবং
যেমন ক্রিয়েট টেবিল, কোন একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট ডাটাবেজের জন্য যে কমান্ড আছে, এগুলো ডিডিএল এর পার্ট। সো আমরা ডিডিএল শিখে তারপরে চলে যাব ডিএমএল এ। সো আমরা ডাটা কিভাবে ম্যানিপুলেট করতে পারি, আমরা টেবিলে কিভাবে ডাটা রো অ্যাড করতে পারি, ডাটা মুছে ফেলতে পারি, টেবিল আপডেট করতে পারি, এই জিনিসগুলোতে আমরা পরবর্তীতে চলে যাব। আমরা চলে যাব আমাদের কোয়েরির কতগুলো ভাগ আছে, আমরা কিভাবে ডাটা কোয়েরি করতে পারি কোন একটা টেবিল থেকে কোন একটা পার্টিকুলার কন্ডিশন দিয়ে, আমরা কোনো মাল্টিপল রো টেনে নিয়ে আসতে পারি টেবিল থেকে, কিংবা আমরা কিভাবে অ্যাগ্রিগেট অপারেশন চালাতে পারি, আমাদের ডাটাবেসের উপর আমরা অ্যাগ্রিগেট অপারেশন চালাতে পারি, অ্যাগ্রিগেট কতগুলো ফাংশন আছে সেগুলোর ব্যাপারে আমরা জানবো। আমরা ডাটাবেসের জয়েন অপারেশন নিয়ে জানবো, কিভাবে জয়েন দিয়ে কাজ করতে পারি। আবার কিছু কিছু কাজ, জয়েনের কাজ আমরা আবার সাব কোয়েরি দিয়েও করতে পারি। আপনারা নাম শুনে থাকবেন, ডাটাবেসের সাব কোয়েরি আছে। সো এই জিনিসগুলো আসলে আমরা সাব কোয়েরিও জানার চেষ্টা করবো, সবগুলোই জানবো। সো এগুলো যখন আমাদের জানা হয়ে যাবে, সো এসকিউএল কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো অনেক ডাটাবেস আছে। সো এই ডাটাবেস গুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডাটাবেস হচ্ছে মাইএসকিউএল। সো আমরা মাইএসকিউএল নিয়ে একটু জানার চেষ্টা করব। আর সময় সুযোগ হলে আমরা অবশ্যই অন্যান্য ডাটাবেস গুলো নিয়েও কিছু ইন্ট্রোডাক্টরি আইডিয়া নিব অবশ্যই, কিন্তু আমাদের সময়ের একটা রেস্ট্রিকশন আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই মাইএসকিউএল এর সাথে আমরা কিভাবে পাইথনের মাধ্যমে ডাটাবেসটাকে কানেক্ট করতে পারি, মাইএসকিউএল ডাটাবেসটাকে কানেক্ট করতে পারি, কিভাবে পাইথনের মাধ্যমে আমরা এসকিউএল কমান্ডকে বা এসকিউএল কোয়েরিকে আমরা এক্সিকিউট করতে পারি, আমরা এই সকল ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। এবং সবার শেষে ডাটাবেস কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, হচ্ছে আমাদের পারফরমেন্স অপটিমাইজেশনের অনেক বড় একটা সুযোগ আছে। কারণ কোনো একটা ওয়েবসাইট কত ফাস্ট কাজ করবে, কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন কত রেসপন্সিভ ভাবে কাজ করবে, সেটা অধিকাংশভাবে ডিপেন্ড করে আসলে তার ব্যাকএন্ডের ডাটাবেস অপারেশন কতটা এফিশিয়েন্ট। আপনি যদি কোনো একটা ডাটা ফেচ করতে আপনার যে ডাটাবেসের কোয়েরিটা আপনি লিখছেন, সেই কোয়েরির কমপ্লেক্সিটি যদি কিনা আপনি কমাতে পারেন, আপনি যদি কিনা সহজ একটা কমান্ড দিয়ে বা সহজ একটা কোয়েরি দিয়ে যদি কিনা একই কাজ করে ফেলতে পারেন, আপনার কমপ্লেক্সিটি যত কমবে, আপনার ডাটা ফেচিং টাইম তত কমবে, আপনার ডাটাবেসের ল্যাটেন্সি তত কমে যাবে, আপনার পারফরমেন্স তত বেশি ভালো হবে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশনের। এবং আপনারা খেয়াল করেছেন, আপনারা ফেসবুকে যখন কিনা কোনো একটা বাটনে ক্লিক করেন, যখন লোড হতে সময় লাগে, আপনাদের বিরক্ত লাগে। এটা খুবই স্বাভাবিক এবং সর্বজনীন। যে কোনো অ্যাপ্লিকেশনের ইউজাররাই খুব ফাস্ট রেসপন্স চায়, এবং এই ফাস্ট রেসপন্সটা আসলে যদি কিনা আপনি দিতে চান আপনার ইউজার এন্ডের কাছে, ইউজার বেজের কাছে, তাহলে আপনাকে অবশ্যই ডাটাবেসের এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ গুলো খুব এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারতে হবে, এবং অপটিমাইজড কোয়েরি লেখার যেই জ্ঞান বা দক্ষতা, সেটা আপনাদেরকে অর্জন করতে হবে। আশা করি এই কোর্সের শেষে আপনাদের সেই দক্ষতা আপনারা অর্জন করতে পারবেন, আমি বিশ্বাস করি। সো এই এসকিউএল এর পার্টটা আসলে আমরা প্রথমে কভার করার চেষ্টা করব। আমাদের সেকেন্ড পার্টে আমার ব্যক্তিগত, আমার ইনস্ট্রাক্টর হিসাবে আমার জন্য সেকেন্ড পার্ট থাকবে হচ্ছে জ্যাঙ্গো রেস্ট এপিআই। সো মুনিম অলরেডি আপনাদের সাথে কথা বলেছে সবার প্রথমেই যে আসলে ও পাইথন এবং জ্যাঙ্গো পড়াবে। সো পাইথন এবং পাইথনের পরে যেমন জ্যাঙ্গো, পাইথনের একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, ঠিক তেমনি জ্যাঙ্গোরই একটা সাব টপিক হচ্ছে জ্যাঙ্গোর রেস্ট এপিআই। ঠিক আছে। সো রেস্ট এপিআই, এপিআই এপিআই কি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ঠিক আছে। সো আপনাদের অনেকের কাছেই হয়তো বা জ্যাঙ্গোটা হয়তো বা অনেকের কাছে, যতজন মানুষের সাথে পরিচিতি আছে জ্যাঙ্গোর সাথে, তার চেয়ে হয়তো একটু কম মানুষের পরিচিতি আছে জ্যাঙ্গো রেস্ট এপিআই এর সাথে। কারণ আমরা আসলে ভেতরে, আমরা আসলে ডিপ থেকে ডিপে যাচ্ছি টপিক ওয়াইজ আমরা যদি চিন্তা করি। সো আপার লেভেলে যদি জ্যাঙ্গো থাকে, আর একটু ভেতরের দিকে গেলে আমরা হয়তোবা আলটিমেটলি জ্যাঙ্গো রেস্ট এপিআই এর কাছে যাচ্ছি। সো জ্যাঙ্গো রেস্ট এপিআই নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, কারণ আসলে জ্যাঙ্গো রেস্ট এপিআই এর উপর যে আপনারা যে কন্টেন্ট গুলো পাবেন বা আপনারা যে ক্লাসগুলো করবেন, তার আগে আসলে আপনাদেরকে জ্যাঙ্গোটা শিখে আসতে হবে। জ্যাঙ্গো হচ্ছে আপনার হায়ারার্কিতে আগে প্রিরিকুইসাইট জ্যাঙ্গো রেস্ট এপিআই। সো আপনাদের জ্যাঙ্গোর যখন ব্যাপারটা যখন কিনা আপনারা শিখে যাবেন, জ্যাঙ্গোর সাথে আপনারা যখন কিনা পরিচিত হবেন, এরপরে রেস্ট এপিআই তে আসবেন। সো এপিআই কি, রেস্ট এপিআই কি, আমরা কিভাবে, পোস্ট এপিআই কি জিনিস, তারপরে হচ্ছে আমরা ডিলিট করতে পারি কিভাবে এপিআই এর মাধ্যমে, ডাটা পাঠাতে পারি কিভাবে পোস্ট এপিআই এর মাধ্যমে, গেট এপিআই কি, আমরা এই সবগুলো জিনিসই আমরা আসলে জানার চেষ্টা করব। এবং এই জিনিসগুলা জ্যাঙ্গোতে আসলে কতটুকু ফ্যাসিলিটেট করা হয়েছে, জ্যাঙ্গো রেস্ট এপিআই যে আসলে কতটা সুবিধা করে দিয়েছে আমাদের জন্য এই ওয়েব ডেভেলপমেন্টটা, এবং আমাদের ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা যে আসলে সত্যি কথা বলতে, আপনি যখন কিনা কোনো একটা ওয়েব প্রজেক্ট দাঁড়া করাবেন, আপনাকে প্রথমেই যে কাজটা করতে হয়, আপনাকে আইডেন্টিফাই করতে হয় আপনার ওয়েব
কতগুলো এপিআই লাগবে, আপনাকে প্রথমে একটা লিস্ট বানাতে হয়। এপিআই বলতে আসলে কি বোঝানো যায়? আপনারা যারা এপিআই বলতে একেবারেই যাদের ফান্ডামেন্টাল কোনো আইডিয়া নেই, আমি এভাবে বলতে পারি যে এপিআই কে আপনি একটা চিন্তা করতে পারেন একটা সোর্স অফ ডেটা হিসাবে। আমি আমি খুব স্বাভাবিকভাবে যদি কিনা আপনাদের সামনে ভিজুয়ালাইজ করতে চাই। সো এপিআই ইজ সিম্পলি আপনারা একটা ওয়েব ব্রাউজার একটা ইউআরএল হিসাবে চিন্তা করতে পারেন, যে ইউআরএল এ হিট করলে আমরা কিছু ডাটা পাবো, বা হয়তো বা আমরা কিছু ডাটা সাথে সাথে পাঠিয়েও দিতে পারবো পোস্ট এপিআই এর মাধ্যমে, বা আমরা আমরা কুয়েরি চালিয়ে কিছু ডাটা নিয়ে আসতে পারবো। সো সোর্স অফ ডাটা হিসেবে আপনারা চিন্তা করতে পারেন রেস্ট এপিআই কে। সো আমরা এই জ্যাঙ্গোর মাধ্যমে রেস্ট এপিআই আমরা কিভাবে এপিআই গুলো বানাতে পারি, আমাদের একটা ওয়েব প্রজেক্টের জন্য কতগুলো এপিআই লাগবে। সো প্রত্যেকটা এপিআই আমরা প্রথমে লিখে ফেলি, লিস্ট করে ফেলি, তারপরে ওই এপিআই এর এন্ড পয়েন্ট গুলো প্রথমে ডেভেলপ করতে হয়। তো প্রত্যেকটা এপিআই যখন লেখা শেষ হয়ে যায়, তারপর ওই এপিআই ডাটাগুলো ফ্রন্ট এন্ডে নিয়ে যেয়ে বাইন্ড করে আমরা ফ্রন্ট এন্ডে দেখাতে পারি, অ্যাপ্লিকেশনে শো করতে পারি। কিন্তু আমাদের আইডিয়াটা হচ্ছে যে আমরা ডাটাটা আসলে সবসময়, আমাদের ডাটা ম্যানিপুলেশনের কাজটা সবসময় ব্যাক এন্ডে এই এপিআই সাইডে, এই সার্ভার সাইডে হবে। ঠিক আছে? সো আমরা কিভাবে আমাদের এপিআই এর তো আসলে ফান্ডামেন্টাল বেসিকটা হচ্ছে মডেল। আপনারা যখন জ্যাঙ্গো শিখবেন, মুনিম যখন আপনাদেরকে জ্যাঙ্গো শিখাবে, তখন আপনারা দেখবেন ও মডেল প্রথমেই, মডেল খুবই ফান্ডামেন্টাল একটা টপিক, মডেল দিয়ে শুরু করবে। তো সেই মডেল আমাদের এপিআই, জ্যাঙ্গো রেস্ট এপিআই বোঝার জন্য আমাদেরকে আগে মডেল ক্লাস লিখতে পারতে হবে খুব ভালোভাবে। সো আমাদের প্রথমত তো জ্যাঙ্গো প্রজেক্ট সেটআপ, যেটা হয়তো বা মুনিমের ওই জ্যাঙ্গো পার্ট থেকে আপনারা শিখে যাবেন আশা করি। সো আমি ওইটা একটু রিক্যাপ করবো, জ্যাঙ্গো প্রজেক্ট সেটআপ কিভাবে দিতে হয়, পরবর্তীতে কিভাবে মডেল ক্লাস লিখতে হয়, ভিউ ক্লাস কিভাবে সিরিয়ালাইজ করতে হয় আমাদের মডেল ক্লাসগুলোকে, এপিআই ডাটা হ্যান্ডেল করার জন্য মিক্সিং আছে, জ্যাঙ্গো রেস্ট এপিআই এর মিক্সিং আছে, মিক্সিং এর কনসেপ্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং একই সাথে এপিআই এর বিভিন্ন ভিউ সেট তৈরি করা যায় আমাদের নিজেদের প্রয়োজন মতো, আমরা কিভাবে ভিউ সেট গুলোকে ক্রিয়েট করতে পারি, লিস্ট এপিআই, আমরা এসব কিছু নিয়ে আসলে আলোচনা করবো। এবং একই সাথে ক্রুড রিকোয়েস্ট আমরা আসলে এপিআই এর মাধ্যমেই কিভাবে, আমি যেটা বললাম আপনাদেরকে, যে আমরা ডিলিট করতে পারি, পুট করতে পারি, গেট করতে পারি, পোস্ট করতে পারি, এই যে আমাদের ক্রুড অপারেশন, আমরা এপিআই এর মাধ্যমে কিভাবে এই রিকোয়েস্ট গুলো পাঠাতে পারি, আমরা ডিলিট রিকোয়েস্ট পাঠাতে পারি কিভাবে এপিআই এর মাধ্যমে, গেট রিকোয়েস্ট পাঠাতে পারি কিভাবে এপিআই এর মাধ্যমে, এই ক্রুড রিকোয়েস্ট নিয়ে আমরা আলোচনা করব। এবং একই সাথে ভিউ সেট এবং রাউটার, আমাদের এই এপিআই রাউটিং নিয়ে আমরা কথা বলবো। সো এই রেস্ট এপিআই যখন কিনা ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা একটা ইমপ্লিমেন্টেশনে চলে যাব, যে আসলে আমরা কিভাবে ফ্রন্ট এন্ডের সাথে এই ব্যাক এন্ড আমরা যে শিখলাম জ্যাঙ্গো রেস্ট এপিআই ইন্টিগ্রেট করতে পারি কিভাবে। সো হয়তোবা আমরা রিয়াক্টের একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, আপনারা যেটা নাহিয়ান অলরেডি বললো আপনাদেরকে, নাহিয়ানের কাছ থেকে আপনারা অলরেডি রিয়াক্ট জেএস ফ্রন্ট এন্ড আইডিয়াগুলো পেয়ে যাবেন। সো রিয়াক্টের সাথে আমরা জ্যাঙ্গোকে কিভাবে ইন্টিগ্রেট করতে পারি, একসাথে করে কিভাবে কাজ করাতে পারি, কিভাবে, কারণ ব্যাকএন্ড শুধু একা যেমন কাজ করতে পারে না, ফ্রন্ট এন্ডও একা কাজ করতে পারে না, এই দুইজনের মধ্যে একটা হ্যান্ডশেক দরকার। সো ডাটাটা ব্যাকএন্ড থেকে আসবে। সো ব্যাকএন্ডে আমাদের জ্যাঙ্গোটা থাকবে, জ্যাঙ্গো রেস্ট এপিআই থাকবে, ফ্রন্ট এন্ডে হয়তো বা রিয়াক্ট। সো এই দুইটাকে একসাথে করে আমরা কিভাবে কাজ করতে পারি। অথেন্টিকেশন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। অথেন্টিকেশনের অনেকগুলো প্রকারভেদ আছে, আপনারা জানেন, যেমন জেডব্লিউটি অথেন্টিকেশন আছে, সেশন বেসড অথেন্টিকেশন আছে, ওঅথ বেসড অথেন্টিকেশন আছে, প্রায় 6 রকমের অথেন্টিকেশন আছে। আমরা এই অথেন্টিকেশন মেথড গুলো জানার চেষ্টা করব, যে কিভাবে আমরা এই জ্যাঙ্গো রেস্টের মাধ্যমে একসাথে করে আমরা এই অথেন্টিকেশন মেথড গুলো ইমপ্লিমেন্ট করতে পারি, রিয়াক্টের সাথে কিভাবে কমিউনিকেট করতে পারি, এই সব কিছুগুলো জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। হয়তোবা কিছু একটা ই কমার্স ওয়েবসাইটের যে একটা থাকে, একটা আইডিয়া থাকে, যে আমরা একটা অর্ডার প্লেস করতে পারবো, সে একটা অর্ডার মডেল আমরা হয়তো বা বিল্ড করলাম, সেই অর্ডারের ডাটাগুলোকে সিরিয়ালাইজ কিভাবে করতে পারি, সিরিয়ালাইজের মাধ্যমে, কিংবা অর্ডার কিভাবে আমরা ফিল্টার করতে পারি, যে সাপোজ আমি এখন এই টাইপের ম্যাটেরিয়াল অর্ডার গুলো দেখতে চাচ্ছি, ফিল্টার করতে চাচ্ছি। তো এই ফিল্টার করার সময় হয়তো বা আমাদের কিছুটা এসকিউএল এর আইডিয়া বা কোয়েরির আইডিয়াটাও কাজে লাগবে, কারণ আমাকে তো ফিল্টার করতে হলে কোয়েরি চালাতে হবে। সো আলটিমেটলি এই ইন্টিগ্রেশনের কাজটা আমরা শেখার চেষ্টা করব, যে ব্যাক এন্ডে আমাদের জ্যাঙ্গো রেস্ট এবং ফ্রন্ট এন্ডে হচ্ছে আমাদের হয়তো বা রিয়াক্ট জেএস। সো এটার মাধ্যমে আমরা একটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করব আপনাদের। একই সাথে হয়তো আমি বানিয়ে দেখাবো, আপনাদেরও কিছু পার্ট আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, আমরা একসাথে সবাই মিলে হয়তো বা করতে পারবো ইনশাল্লাহ। সো মোটামুটি এই ছিল আমাদের আইডিয়াটা এসকিউএল এবং জ্যাঙ্গোর ওপর। সো আশা করি সবকিছু পারবো। একজন জিজ্ঞেস করেছেন, আমি কমেন্টটা একটু দেখি, পাইথন অথবা জ্যাঙ্গো দিয়ে কি নন এসকিউএল ডাটাবেস দিয়ে করা যায় না? আচ্ছা,
পাইথন দিয়ে করা যাবে অবশ্যই। পাইথন আর জ্যাঙ্গো আসলে আলাদা জিনিস। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর জ্যাঙ্গো হচ্ছে একটা পাইথন বেসড একটা ওয়েব ফ্রেমওয়ার্ক। সো জ্যাঙ্গো ওয়েব ফ্রেমওয়ার্কটা আসলে যে আইডিয়ার উপর ডিপেন্ড করে আসলে ও গড়ে উঠছে, এই যে আমি আপনাদেরকে রেস্ট এপিআই এর কথা বললাম, জ্যাঙ্গো আসলে একটা অবজেক্ট রিলেশনাল মডেলের উপর বেস করে কাজ করে, ওআরএম। ঠিক আছে, সো এই অবজেক্ট রিলেশনাল মডেলের মধ্যে কিন্তু ও কিছু রিলেশনাল ব্যাপার স্যাপার ও কিন্তু ধরে নেয় যা ওর আমার ডাটাবেসের টেবিলগুলোর মধ্যে কিছু রিলেশন আছে। ঠিক আছে, সো নন এসকিউএল যে ডেটাবেস গুলোতে যেটা হয়, আমরা আসলে সেখানে কোনো রিলেশনাল প্যাটার্ন ফলো করি না। ঠিক আছে, সো জ্যাঙ্গোর ওআরএমটা আসলে সাপোর্ট করে এসকিউএল, অর্থাৎ একটা স্ট্রাকচার্ড রিলেশনাল ফরম্যাটের ডাটাবেস গুলোকে ও হচ্ছে সাপোর্ট করে। ঠিক আছে, কিন্তু আপনি অবশ্যই নন এসকিউএল যে ডেটাবেস গুলো আছে আপনি পাইথন দিয়ে অবশ্যই কাজ করতে পারবেন ইনশাল্লাহ। সো আশা করি পূর্বিতা, আই এম ডান উইথ মাই স্পিচ ফ্রম ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার এত প্রিসাইজ একটা প্রেজেন্টেশনের জন্য। আর অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারছি, এন্ড আই হোপ যে যারা মাস্টার ক্লাসে আসেন তারা বুঝতে পারছেন যে একটা মাস্টার ক্লাস থেকে আমরা এত কিছু শিখে ফেলতে পারছি, তাহলে 6 মাসের এই কোর্সে আরো কত কত জিনিস আমরা শিখতে পারবো। তো একজন এখানে বলেছিলেন, একটুখানি সন্দেহ প্রকাশ করেছিলেন যে এত কিছু কি 6 মাসে কভার করা পসিবল কিনা। অবশ্যই পসিবল, কারণ আমাদের ইনস্ট্রাক্টররা কিন্তু অনেক এফিশিয়েন্টলি সবকিছু ক্যারি আউট করছেন। এন্ড আমরা দেখতে পাচ্ছি যে একজন হ্যান্ড রেজ করেছেন, আব্দুল্লাহ আল মাহমুদ। আপনি আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। শিওর। আচ্ছা ভাইয়া, আমি যেটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যে আমি ফ্রন্ট জি। এন্ডের যে ফাইলগুলো তৈরি করলাম, ব্যাক এন্ডের ফাইল তৈরি করলাম, একটা ডোমেন হোস্টিং কিনলাম এবং ডাটাবেস করলাম, এই সবগুলা মিলে লাস্টে আমার কাজটা কিভাবে আমি ফাইনাল করব? মানে আমার সবগুলোকে আমি ডোমেন হোস্টিং এ গিয়ে ফাইলগুলো করতে হবে, নাকি ডাটাবেসে সবগুলো ফাইল সেটআপ করলে আমার ফিনিশিং ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে? আচ্ছা, সো আসলে ভাই আপনার প্রজেক্টের ডেভেলপমেন্টটা আসলে আপনি সাইমultaneously ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড করতে পারেন। এদের মধ্যে হ্যান্ডশেক করার অনেক ধরনের টেকনোলজি আছে। যেমন প্রথমত আপনি আসলে একটা ওয়েব প্রজেক্ট, আপনি কি আসলে একটা মনোলিথ বেসড ওয়েব প্রজেক্ট, আপনি ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, ওয়েব অ্যাপ্লিকেশন, নাকি আপনি আসলে অন্য রকমের আর্কিটেকচারের দিকে যেতে চাচ্ছেন? সো এটার উপর যেমন ডিপেন্ড করে, কিছু এপিআই আছে, এক্সিওস এপিআই আছে, আরো আরো এই ধরনের কিছু নেটওয়ার্ক কলিং কিছু লাইব্রেরি আছে, এগুলোর মাধ্যমে ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের হ্যান্ডশেক করানো যায়। সো লাইক আপনি যেখানে আপনি ফ্রন্ট এন্ডের ডাটাগুলো নিয়ে কাজ করবেন, সেখানে আপনি আসলে হয়তোবা কোনো একটা হোস্টিং একটা অ্যাড্রেস লিখে দিলেন, যে হোস্টিং অ্যাড্রেস থেকে হয়তোবা আলটিমেটলি এপিআই ডাটাগুলো আপনি পাবেন ব্যাক এন্ড থেকে। সো এ ধরনের হ্যান্ডশেকিং টেকনোলজিগুলো আমরা অবশ্যই আমাদের কোর্সের মধ্যে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো ইনশাল্লাহ, তখন আপনাদের কাছে আইডিয়াটা আসলে ক্লিয়ার হবে। তবে ডেভেলপমেন্টটা সাইমultaneously চলতে পারে। প্রথমত আগে আসলে এপিআই গুলো বানায় নিলে ভালো হয়। আপনি যখন কোনো একটা ওয়েব প্রজেক্ট ডেভেলপমেন্ট করবেন, প্রথমে এপিআই গুলো ডেভেলপ করে ফেললে, জ্যাঙ্গো রেস্ট এপিআই গুলো বানায় নিয়ে তারপরে হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজগুলো যদি আপনি করেন তাহলে সুবিধা হয় আর কি। বাট সাইমultaneously কাজ করা যাবে, সমস্যা নাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর তো তেমন কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রেজেন্টেশন। আর একজন কোয়েশ্চেন করেছেন যে ক্লাসগুলো কখন হবে। ক্লাসগুলো হবে হচ্ছে যে রাত্রে 8:30 থেকে 9টার মধ্যে শুরু হবে, এবং ক্লাসগুলোর ডিউরেশন হবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। স্কেডিউলটা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে, আপনাদেরকে ইমেইলের মাধ্যমে বা যে কোনো ভাবে কন্ট্যাক্ট করে, যদি আপনারা কমপ্লিট করে থাকেন আপনাদের রেজিস্ট্রেশন। আর রেজিস্ট্রেশন কিন্তু চলছে, রেগুলার রেজিস্ট্রেশনে আপনারা 6,000 টাকায় পুরো 6 মাসের কোর্সটা বা প্রোগ্রামটা পেয়ে যেতে পারেন, এবং এটার সব কন্টেন্টে আপনাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, এবং প্রোগ্রাম শেষে আপনারা কমপ্লিশন সার্টিফিকেট পাবেন, এবং এটা কিন্তু খুবই ভ্যালুয়েবল একটা সার্টিফিকেট হবে, কারণ আপনারা বুঝতেই পারছেন যে প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখান থেকে আপনারা জব প্রিপারেশন গাইডলাইন পাবেন, সেই সাথে বাংলাদেশের যারা সেরা সফটওয়্যার কোম্পানি আছে সেখান থেকে প্রতিনিধিরা এসে কিন্তু আপনাদেরকে একেবারে হাতে করে চাকরির সুযোগটা দিতে পারবে। কাজে এখান থেকে একটা কমপ্লিশন সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনি যে কোনো কোম্পানিতে আপনার দক্ষতাটা প্রমাণ করে দিতে পারবেন। সো আমরা আমাদের ফাইনাল প্রেজেন্টেশনের দিকে যাই। এবারে আসছেন আমাদের আরেকজন ইনস্ট্রাক্টর আমাদের প্রোগ্রামেরই, তিনি বর্তমানে পেপ্যাল সিঙ্গাপুরে কর্মরত আছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, এবং তিনি কিন্তু বুয়েট সিএসসি এর একজন গ্রাজুয়েট, কিন্তু গ্রাজুয়েশন শেষ করার আগে তিনি রেভ সিস্টেমে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। তো তাকে এবার আমি ইনভাইট করে নিচ্ছি তার প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য। ভাই আপনার মাইকটা মিউট করা আছে, যে জন্য শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আশা করি শোনা যাচ্ছে এখন।
ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ পূর্বিতা আপু। আম, আপনারা অনেকেই হয়তো ওভারওয়েলমড হয়ে যেতে পারেন এত কিছু শেখানোর এত কিছু টপিক শুনে, কিন্তু আশা করি ওভারওয়েলমড হওয়ার কিছু নেই। কারণ প্রোগ্রামিং জিনিসটাই হলো আসলে মানে এই যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেইনকে বেস করে টার্গেট করে বানানো। এই জিনিসটা এমন নয় যে সম্পূর্ণ আলাদা একটা জিনিস শিখবেন। আপনি যখন জাভা শিখবেন আর যখন পাইথন শিখবেন, দুটো যে সম্পূর্ণ ডিফারেন্ট তা না। আমরা একটু পরেই হয়তো দেখব যে পাইথনে যেরকম আপনারা লুপ শিখছেন, ইফ এলস শিখছেন, ঠিক তেমনি জাভাতেও ইফ এলস থাকবে, লুপ থাকবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থাকবে। সো কোর কনসেপ্টটা যদি আপনাদের ক্লিয়ার হয়, তাহলে হয়তো আপনারা দ্রুত জিনিসগুলো ক্যাচ করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে 6 মাসের মধ্যে আপনারা যদি একটু পরিশ্রম করেন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই প্রোগ্রাম থেকে। সো আমার টার্গেট অডিয়েন্স বেসিক্যালি জাভাতে যারা একেবারে নতুন, হয়তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হালকা এক্সপিরিয়েন্স থাকলেও জাভাতে একেবারে নতুন, তারা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। সো তাদেরকে টার্গেট করে আমি হয়তো এই কোর্সটা ডিজাইন করব। তো শুরুতে এই কোর্সের কোর্স প্ল্যান সম্পর্কে একটু বলি। যেমন এখানে প্রি রেকর্ডেড টিউটোরিয়াল ভিডিও থাকবে, লাইভ সেশন, কিউএ, ঠিক অন্যান্য প্রজেক্টগুলো, অন্যান্য কোর্সগুলো যেভাবে চলবে এটাও তেমন ভাবেই চলবে। লাইভ সেশন থাকবে, কোশ্চেন অ্যান্সার তো সবসময় চলবে, কমিউনিটি থাকবে, এবং আমি এখানে কিছু প্রজেক্টের ওয়াক থ্রু করে দেখাবো, এবং ডেফিনেটলি অ্যাসাইনমেন্ট থাকবে এবং ইভালুয়েশন হবে। আচ্ছা, তো প্রথমে একটা ব্যাপার বলতে চাই, সেটা হলো যে জাভা হয়তো যারা প্রোগ্রামিং এ কেবল প্রবেশ করেছে বা প্রোগ্রামিং নিয়ে হালকা জানাশোনা আছে এরকম প্রত্যেকেই হয়তো জাভার নামটা শুনে থাকতে পারে, কারণ জাভা হচ্ছে অনেক বেশি পপুলার একটা ল্যাঙ্গুয়েজ এবং অনেক ম্যাচিউরড একটা ল্যাঙ্গুয়েজ। এখন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, বিভিন্ন ডোমেইনকে টার্গেট করে করা। তো জাভা এই দিক থেকে হচ্ছে সবচেয়ে ম্যাচিউরড ল্যাঙ্গুয়েজ হিসেবে একটা ল্যাঙ্গুয়েজ বলা যায়। মানে প্রচুর বড় বড় কোম্পানি এখনো স্টিল নাও অনেক বেশি পরিমাণে জাভা ইউজ করছে, স্পেশালি যেসব কোম্পানিতে সিকিউরিটি রিলেটেড কনসার্ন থাকে, যেমন ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো, ব্যাংকিং সেক্টর, ভিসা, বা এখন যে কোম্পানি আছে পেপাল, এখানে সবগুলোতেই জাভা নিয়ে কাজ করা হয়। কোনো না কোনো মডিউল জাভাতে থাকেই আর কি। সো আমরা যত মোবাইল ইউজ করি, যত ডিভাইস ইউজ করি না কেন, খুব হাই প্রবাবিলিটি যে সেখানে জাভা রিলেটেড কিছু একটা রয়েছে। তো এই কারণে আসলে আমরা জাভা শিখবো। এটা আমাদের ডেফিনেটলি, যদি আমাদের জাভাতে একটা মডারেট স্কিল থাকে, এটা অবশ্যই আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে হেল্পফুল হবে আশা করা যায়। আর জাভা হচ্ছে যে একেবারে নতুন যারা ল্যাঙ্গুয়েজ শিখছি তাদের জন্য কঠিন হবে কিনা, তো আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে হয়তো বলতে পারি যে আমি জাভা শেখাটা মোটেও কঠিন হবে না আশা করা যায়। কারণ জাভাতে আসলে অনেক কিছু আছে, আমরা সবকিছু শিখবো না অবশ্যই। সবকিছু শিখতে গেলে অবশ্যই সেটাকে কঠিন মনে হবে। আমরা স্ট্রাকচার্ড ওয়েতে, এফিশিয়েন্ট ওয়েতে শেখার চেষ্টা করব, এবং যেগুলো সহজ বিষয় সেগুলো থেকে ধীরে 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 কঠিন বিষয়ের দিকে গুলোর দিকে যাব। সুতরাং আমি আশা করছি যারা একেবারে নতুন প্রোগ্রামিং শিখছে তাদের জন্য জিনিসটা কঠিন হবে না, এবং যারা অন্য ল্যাঙ্গুয়েজ শিখে এসেছেন বা হালকা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য আশা করি জিনিসটা বোধগম্য হবে। আচ্ছা, তো আমি এখানে খুব দ্রুত আউটলাইন গুলো বলবো, এবং এখানে আসলে আমরা দেখতে পারবো যে প্রিভিয়াসলি আমরা যেগুলো শুনেছি অলরেডি, পাইথনে আমরা কি কি শিখবো সেগুলোর সাথে অনেক মিল দেখবো এখানে। তার কারণ হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি আসলে একই কাজ হয়তো বিভিন্ন ভাবে করে। লাইক আমরা হয়তো বিভিন্ন কথা বলার ভাষা, যেরকম যেমন ইংলিশ একটা ভাষা, বাংলা একটা ভাষা। তো বাংলায় আমি ভাত খাই যেরকম বলি, ইংলিশে সেটাকে বলবো আমরা আই ইট রাইস, কিন্তু দুটার মানে কিন্তু একই। তো এখানেও তাই, আসলে এখানেও আমরা ভেরিয়েবল শিখবো, লুপ শিখবো, ইফ এলস শিখবো, এগুলোর কাজ হচ্ছে একই, মানে কন্ডিশনের কাজ যেটা, সেই কাজ সেম। কিন্তু জাভাতে ইফ এলসটা লেখা হয় একভাবে, পাইথনে লেখা হয় আরেকভাবে। সুতরাং আমরা পাইথনে যখন শিখবো ইফ এলস কন্ডিশন, আসলে আমাদের কোর কনসেপ্টটা হয়তো শেখা হয়ে যাবে, কিন্তু জাভাতে কিভাবে এই কনসেপ্টটা আমরা ইমপ্লিমেন্ট করব সেটা হয়তো একটু ডিফারেন্ট হয়, সেই জিনিসটা আমরা এখানে শিখবো। আমরা এখানে মেথড সম্পর্কে জানবো, ইউজার ইনপুট নেওয়া, স্ট্রিং, এগুলো সম্পর্কে জানবো। তারপর হচ্ছে অ্যারে, ইটারেশন, ফর ইচ, প্যারামিটার,
তো এগুলো সবকিছু কিন্তু হয়তো যদি আপনারা জাভাস্ক্রিপ্ট বা অন্য ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন দেখবেন যে পরিচিত লাগছে, সিনট্যাক্সটা হয়তো সামান্য একটু ডিফারেন্ট হবে। সেই ডিফারেন্সটাই আমরা শিখবো, এবং যাদের এই ডিফারেন্সটা জানা নেই তাদের জন্য জিনিসটা মানে নতুন হবে, কিন্তু ডেফিনেটলি কঠিন হওয়ার কথা না, কারণ কনসেপ্টটা সেম। আচ্ছা, তো জাভার যে জিনিসটার জন্য জাভা মেইন সবচেয়ে বিখ্যাত সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখানে অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্টাইল বলা হয় আসলে প্রোগ্রামিং এর। সো আসলে ফাংশনাল একটা স্টাইল রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্টাইল রয়েছে। তো আমরা সেই স্টাইলটা সম্পর্কে জানবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে করতে হয়, এটার কি কি প্রপার্টি রয়েছে, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, এসব সম্পর্কে বোঝার চেষ্টা করব। জাভার বিভিন্ন ডাটা স্ট্রাকচার কিভাবে ইউজ করা হয় সেগুলো শিখবো। অন্যান্য ল্যাঙ্গুয়েজ কিভাবে জাভাস্ক্রিপ্ট, পাইথন এগুলোতেও ডাটা স্ট্রাকচার রয়েছে, এবং সেম ডাটা স্ট্রাকচার গুলোই হয়তো জাভাতেও রয়েছে, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে ইউজ করতে হবে। তো আমরা সেই জিনিসগুলো এখান থেকে শিখবো আশা করি। ইন্টারফেস সম্পর্কে জানবো, এবং এরপরে আমরা মেইনলি এখানে 5টা প্রজেক্ট করব। 5টা প্রজেক্টের কি কি করব আমি সংক্ষেপে শুধু বলছি। এগুলো নিয়ে আমরা ডিটেইল কোর্সের ভিতর আশা করি আলোচনা করব, এবং আমি স্টেপ বাই স্টেপ হয়তো সাহায্য করার চেষ্টা করব, এবং কিছু কিছু প্রজেক্ট আমি আপনাদের সামনে ইমপ্লিমেন্ট করে দেখাবো। তো প্রথম প্রজেক্টটাই হবে প্রাইম নাম্বার জেনারেট করা। এটা আমরা শিখবো। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে মেইনলি প্রোগ্রামিং এর লজিক এবং এর ইমপ্লিমেন্টেশন করার জিনিসটা বুঝতে সাহায্য করবে, কিভাবে আমরা লজিকটাকে কোডে রূপান্তরিত করতে পারি। এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট হবে। এরপর হচ্ছে একটা সিম্পল গ্রোসারি শপ অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করব। এখানে বেসিক কিছু ফিচার থাকবে। এই প্রজেক্টটা হয়তো আমাদেরকে কন্ডিশন, লুপ এগুলো বুঝতে আরো সাহায্য করবে। এরপর একটা ছোট্ট গেম তৈরি করার চেষ্টা করব আমরা। এই জিনিসটা হচ্ছে কিভাবে আমরা একটা আইডিয়াকে ডিজাইন থেকে কোডে ইমপ্লিমেন্ট করতে পারি, সেই জিনিসটা বুঝতে সাহায্য করবে। এরপর আমরা অ্যালগোরিদম সম্পর্কে হালকা জানবো, সেই কারণে আমরা সর্টিং এর একটি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করব। এই জিনিসটা আমাদেরকে অ্যালগোরিদম সম্পর্কে শেখাবে, এবং নিজে নিজে অ্যালগোরিদম বুঝে কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে হয় সেই জিনিসটা শিখতে সাহায্য করবে। এবং সর্বশেষ প্রজেক্ট হিসেবে আরেকটা স্লাইড পাজল আমরা ইমপ্লিমেন্ট করব, এবং ডেফিনেটলি এগুলোর প্রত্যেকটা প্রজেক্টের সাথে কিছু ইমপ্রুভমেন্টের জন্য হোক অ্যাসাইনমেন্ট থাকবে এবং ইভ্যালুয়েশন থাকবে। তো এই কোর্সটা থেকে আমরা কি কি আউটকাম আশা করতে পারি, সেটা হলো যে আমরা ডেফিনেটলি যারা জাভাতে নতুন তারা জাভাতে প্রোগ্রাম লেখা শিখবো, বিভিন্ন লাইব্রেরি ইউজ করা শিখবো, ডিজাইন এবং ইমপ্লিমেন্ট করা শিখবো, একটু মোটামুটি বড় ধরনের প্রোগ্রাম কিভাবে ডিজাইন এবং ইমপ্লিমেন্ট করতে হয় সেটা শিখবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে জানবো, এবং ছোট ছোট কিছু প্রজেক্ট আমরা তৈরি করা শিখবো, যেগুলো কিনা আমরা শোকেস করতে পারি, আমাদের সিভিতে দিতে পারি, বা যেগুলো আমাদের পরবর্তীতে ক্যারিয়ার ডেভেলপমেন্টে হয়তো হেল্প করবে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আমরা নিজে নিজে কিভাবে শিখতে হয়, কিভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজে নিজে শিখতে পারি, আরো অ্যাডভান্স জিনিসগুলো শিখতে পারি, সেই জিনিসটাতে আমি গাইড দেওয়ার চেষ্টা করব। কারণ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এই প্রোগ্রামিং এর এখানে আসলে শেখার কোনো শেষ নাই। এটার আসলে কিভাবে বলবো, লাইক একজন মানুষ জাভা 10 বছর 15 বছর করার পরও দেখা যাচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজের অনেক কিছুই সে হয়তো তখনও শিখতেছে। সো এই জিনিসটা আসলে শেষ বলে কিছু নেই, সো কন্টিনিউয়াসলি শিখতে থাকতে হয়। তো আমরা কিভাবে শিখতে পারি, নিজে নিজে শিখতে পারি, সেই জিনিসটা সম্পর্কে গাইডলাইন দেওয়ার ট্রাই করব, যেন আপনারা নিজে নিজে আরো অ্যাডভান্স টপিক গুলো শিখতে পারেন। জাভা রিলেটেড অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে, সেই ফ্রেমওয়ার্ক গুলো যেন আপনারা শিখতে পারেন। তো সেই দিকে আমি গাইড করার চেষ্টা করব আপনাদের। তো আমি আসলে আর বেশি কিছু বলবো না। ইনশাল্লাহ কোর্সের সময় আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রবিতা। অলরাইট ভাইয়া, আমি দেখছি একজন কোয়েশ্চেন করেছে, পাইথন কি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ? হ্যালো ভাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আসলে অবজেক্ট ওরিয়েন্টেড হলো একটা কনসেপ্ট, তো পাইথনে ডেফিনেটলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টটা রয়েছে। ওকে, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, ব্যাক এন্ডের জন্য আমরা পাইথন জ্যাঙ্গো শিখবো, এখানে জাভাতে কি ফুল স্ট্যাকের সাথে সম্পর্কিত নাকি বোনাস ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখবো?
আচ্ছা, তো ফুল স্ট্যাক বলতে আসলে ব্যাপারটা এমন নয় যে এখানে কোনো ফিক্সড কোনো ল্যাঙ্গুয়েজ এর সাথে রিলেটেড। আসলে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়েই ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড করতে পারি। জ্যাঙ্গো এবং জাভাস্ক্রিপ্ট এই দুটোকে যেমন আমরা জোড়া লাগিয়ে একটা প্রজেক্ট করতে পারি ফুল স্ট্যাক, একইভাবে জাভা এবং জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল জোড়া লাগিয়েও আমরা একটা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি। এখন জাভা হচ্ছে এখানে কাইন্ড অফ বোনাস বলতে পারেন, কারণ জাভা হচ্ছে খুব কি বলবো, এটাকে হচ্ছে কাইন্ড অফ আলুর মতো বলা যায়। যেমন সব তরকারিতে যেরকম আলু চলে, সেরকম জাভা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যে এই ল্যাঙ্গুয়েজ যদি আপনার স্কিল থাকে, দেন যে কোনো কোম্পানি হয়তো আপনার আপনার এই স্কিলটাকে একটা কি বলবো এটাকে, আপনাকে আপনাকে একটা অ্যাপ্রুভাল দেবে যে হ্যাঁ, জাভাতে আপনার ভালো স্কিল আছে, মানে আপনি অন্যান্য আরো অন্য ল্যাঙ্গুয়েজ গুলো আপনি দ্রুত ক্যাচ করতে পারবেন। সো এই কারণে জাভাটা শেখাটা আমার মতে জরুরি, এবং প্রত্যেকেরই কিছু অ্যাটলিস্ট মডারেট স্কিল থাকা দরকার, এই আর কি। ওকে ভাইয়া, আরেকটা কোয়েশ্চেন দেখছি, জাভাতে আমরা অ্যাপ না ওয়েব প্রজেক্ট নিয়ে ফোকাস করব, কারণ জাভা তো এখন অ্যাপে অনেক পপুলার। জাভা দিয়ে আমরা বেসিক্যালি এই কোর্সের টার্গেটই হবে হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজটা শেখানো। এখানে আমরা ফ্রেমওয়ার্ককে ফোকাস করছি না। যেমন জাভা দিয়ে যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চাই আমরা, তাহলে ফ্রেমওয়ার্ক শিখতে হবে। জাভার ফ্রেমওয়ার্ক এর দিকে আমরা ফোকাস করছি না শুরুতে। এখানে আমরা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজটার দিকে ফোকাস রাখবো। সো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা বিভিন্ন কনসোল অ্যাপ তৈরি করা শিখবো, এবং ডেফিনেটলি যদি এই জাভাতে আপনার মোটামুটি একটা স্কিল তৈরি হয়, আপনি এটা দিয়ে পরবর্তীতে অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং এ এটা ডেফিনেটলি অনেক বেশি হেল্পফুল হবে। কিন্তু আমরা এখানে ডিরেক্ট কোনো অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট জাভাতে শিখবো না, আমাদের মেইন ফোকাস হবে ল্যাঙ্গুয়েজটা শেখা। ওকে ভাইয়া, তো আই গেস আর কারো কোনো কোয়েশ্চেন নেই। যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে একটু দ্রুত আমাদেরকে জানান, কারণ আমরা অলরেডি অনেকখানি টাইম হয়ে গেছে, আর আমরা জানি আপনারা সবাই একটু এক্সহস্টেড। অনেকখানি টাইম ধরে আমরা অনেক কিছু শিখলাম আজকের এই মাস্টার ক্লাস থেকে। তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাতে পারেন, আমাদের সাথে ইনস্ট্রাক্টররা আছেন, আপনাদের কোয়েশ্চেন গুলো আনসার হয়ে যাবে। তো মিনওয়াইল আমি আপনাদেরকে আরেকবার একদম ফাইনালি ইনভাইট করতে চাই, আপনারা আমাদের কমপ্লিট ক্যারিয়ার পাথ ফর ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এই প্রোগ্রামে এখনই এনরোল করে ফেলুন, কারণ এই মাস্টার ক্লাসটা আমার জন্য অনেক ফ্রুটফুল হয়েছে। আমি অনেক কিছু শিখতে পেরেছি, প্লাস হয়তো আপনারাও অনেক কিছু শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন যে এখানে কত বিশাল বিশাল ম্যাটেরিয়াল ইউজ করা হবে। এছাড়াও আজকে যারা ইনস্ট্রাক্টর আছেন তারা কিন্তু অনেক সুন্দর করে মানে এত কম সময়ের মধ্যে অনেক এফিশিয়েন্টলি অনেক কিছু নিয়ে একটা প্রেজেন্টেশন দিয়েছেন, এবং এখান থেকে আপনাদের অনেকগুলো কোয়েশ্চেনেরও আনসার চলে এসেছে। সো 6 মাসে তারা আরো কি কি মানে কত বেশি আপনাদেরকে শেখাতে পারবে সেটা কিন্তু আপনারা ধারণা করতেই পারছেন। সেই সাথে আমাদের আরো দুজন ইনস্ট্রাক্টর থাকবেন, তারাও খুব এফিশিয়েন্ট, তারাও খুব সুন্দর করে আপনাদেরকে বিভিন্ন জিনিসগুলো শেখাবে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন সফটওয়্যার এগুলোর ইউসেজ আপনাদেরকে শেখাবেন, যাতে আপনারা একদম পরিপূর্ণ ওয়েব ডেভেলপার হিসেবে গড়ে উঠতে পারেন। সো আচ্ছা আচ্ছা, আমরা কোয়েশ্চেন পাচ্ছি আরো কয়েকটা। সো একজন বলেছেন পাইথন এন্ড জাভাস্ক্রিপ্টে কি কি প্রজেক্ট করানো হবে, এটা কি প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল কিনা? সো এটা যদি আমাদের ইনস্ট্রাক্টর কেউ একজন একটু অ্যান্সার দিয়ে দিতেন। পাইথন এন্ড জাভাস্ক্রিপ্টে আচ্ছা, পাইথনের ব্যাপারটা নিয়ে আমি বলি। ওকে, সো পাইথনে বেসিক্যালি আমরা যদি প্রজেক্ট চিন্তা করি, তো পাইথন তো জাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা কিন্তু ধরা যাক ওরকম ভাবে আমরা যে নর্মালি যেরকম ওয়েব প্রজেক্ট চিন্তা করি, শুধু একটা ওয়েব প্রজেক্ট কিন্তু শুধুমাত্র পাইথন দিয়ে আমরা করতে পারবো না। তো পাইথনে অ্যাকচুয়ালি আমরা যে প্রজেক্ট গুলো দেখবো সেগুলো খুবই ছোট ছোট প্রজেক্ট হবে, হয়তো বা কিছু প্রবলেম সলভ করতে দেওয়া হবে, বা আমরা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং এর দিকে আগাবো আর কি। ধরা যাক আমরা দুই একটা ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম নিয়ে হয়তো বা কথা বলবো, যে এই টাইপের প্রবলেম গুলো হয়তো আমরা কিভাবে সলভ করব। আমি একটা এক্সাম্পল দিই খুবই ছোট করে, যদি সময় হয় তাহলে। ধরা যাক যে আমরা প্রাইম নাম্বার বের করতে চাই। তো একটা সংখ্যা প্রাইম নাম্বার কিনা সেটা আমরা চেক করার জন্য একটা প্রোগ্রাম দিব। তো এটা অনেক বিগিনার লেভেলের, বাট তারপরেও কিন্তু এটা একটা প্রবলেম। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো সেটা টেকনিকটা হয়তো বা আমরা দেখবো।
তো এটা ছোট একটা প্রবলেম, তো এরকম আরো অনেক বড় বড় প্রবলেম থাকতে পারে, হয়তো বা সিভ অফ এরাটো সিরিজ দিয়ে কিভাবে প্রাইম নাম্বার এক্সট্রাক্ট করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। তো পাইথনের প্রজেক্ট গুলো হবে বেসিক্যালি প্রবলেম সলভিং টাইপ। তো জাভাস্ক্রিপ্টেরটা হয়তো বা নাহিন ভাই বলবে। আচ্ছা, আর জ্যাঙ্গো দিয়ে কি কি ধরনের প্রজেক্ট করানো হবে এটা যদি একটু বলতেন। আচ্ছা, সো জ্যাঙ্গো দিয়ে বেসিক্যালি যে প্রজেক্ট গুলো করানো হবে, প্রথমে আমরা খুবই ছোট্ট একটা প্রজেক্ট করব, যেটা হচ্ছে একটা সুন্দর ওয়েব পেজ ক্রিয়েট করে সেটাতে কিভাবে আমরা লগ ইন এন্ড লগ আউট হ্যান্ডেল করব সেই জিনিসটা আমরা দেখব। পরবর্তীতে আমরা একটা ছোট্ট ই কমার্স টাইপের ওয়েবসাইট কিভাবে বানাতে হয় সেটা খুব সুন্দর হবে এরকম বলবো না, কারণ আমাদের সৌন্দর্য বৃদ্ধির যে কাজটা সেগুলা যখন আমরা ফ্রন্ট এন্ডের কাজগুলো শিখবো সেখানে অ্যাকচুয়ালি বেশি ফোকাস করব। তো ওখানে আমরা জাস্ট লজিক গুলো ডেভেলপ করার চেষ্টা করব, যে কিভাবে হয়তোবা আমরা যে অ্যাডমিন মডিউলটা আছে সেটাকে ইউজ করব, বা কিভাবে আমরা ইউজার ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করব। এরপর আমরা কিভাবে কোনো লাইভ এপিআই ইউজ করে কোনো কাজ করতে পারি সেরকম একটা প্রজেক্ট হয়তো বা আমরা দেখবো। এন্ড সিমিলারলি এরকম খুব ছোট ছোট কিছু ফিচারের উপরে প্রত্যেকটা ফিচার আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব তার উপর সেপারেট প্রজেক্টস থাকবে আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এরপর একজন হ্যান্ড রেজ করেছেন, আব্দুল্লাহ আল মাহমুদ, আপনি আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। আচ্ছা, আমরা কোর্স শেষ করার পরে যখন আমরা ধরেন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করব, সেই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যালি কি কি পরীক্ষা আসতে পারে বা ভাইভাই কি কি আসবে, এই বিষয়গুলো কি আমাদের একটু শেখানো হবে? এটার অ্যান্সারটা যদি একটু দিয়ে দিতেন। আচ্ছা, ওকে, আপনার কোয়েশ্চেনটা আনসার করা হবে, প্লিজ একটু সাথে থাকবেন। আরেকজন বলছেন কোনো ওয়েব অ্যাপ্লিকেশন কি বানানো হবে কিনা, এবং ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি বলতে পারি হয়তো ডেফিনেটলি ওয়েব অ্যাপ্লিকেশন বানানো হবে। এটা অলরেডি আমাদের প্রিভিয়াস ইনস্ট্রাক্টর বলেছেন। সো ওয়েব ডেভেলপমেন্ট বলতে আসলে উনি হয়তো একটি প্রজেক্টের কথাও বলেছেন, একটা ওয়েবসাইট বানিয়ে সেটি গিটহাবে হোস্ট করা। সো ডেফিনেটলি এগুলো ইনক্লুডেড থাকবে। ওকে, আচ্ছা, ওকে। সো আমি যদি আরেকবার আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের প্রোগ্রামের শেষে কিন্তু আপনাদের সবাইকে না, যারা যারা টপ পার্টিসিপেন্ট থাকবেন, কারণ আপনাদের কুইজ, অ্যাসেসমেন্ট এবং প্রজেক্টের উপর কিন্তু নাম্বারিং করা হবে, এবং সেখানে যারা টপ স্কোরার থাকবেন তাদেরকে নিয়ে কিন্তু জব প্রিপারেশনের একটা আলাদা টিম করা হবে, যেখান থেকে আপনারা সব ধরনের গাইডলাইন পেয়ে যাবেন। সেই সাথে সাথে আপনারা জানতে পারবেন যে ফ্রিল্যান্সার হওয়ার জন্য বা বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে ওয়েব ডেভেলপার হিসেবে চাকরিতে জয়েন করার জন্য আপনাদের কি কি জানা লাগবে, কি কি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, এবং কি কি অ্যাকচুয়ালি করতে হবে, সেগুলো একদম প্র্যাকটিক্যাল নলেজ আপনারা জানতে পারবেন। মক ইন্টারভিউ এর ব্যবস্থা থাকবে, এবং সবশেষে আপনারা এক্সক্লুসিভ জব ফেয়ার এর মাধ্যমে কিন্তু নামকরা কোম্পানিতে ডিরেক্ট চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন। সো এই প্রোগ্রাম থেকে কিন্তু আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের ইনভেস্ট করতে হবে খুবই কম। যেটা মেইন ইনভেস্ট করতে হবে সেটা হচ্ছে আপনাদের সময়, আপনাদের পরিশ্রম এবং আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট শেখার আগ্রহটা। এরপরে একজন বলছেন যে ওয়েবসাইট এন্ড ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে ডিফারেন্সটা কি। আরেকজন বলছেন কি কি প্রজেক্ট থাকবে যেটা আমরা সিভিতে শো করতে পারবো। এটা যদি কোনো একজন ইনস্ট্রাক্টর আমাদেরকে একটু জানাতেন। আচ্ছা, আমি বলছি। তো ওয়েবসাইট হচ্ছে এক ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন। জিনিসটার ডিফারেন্স বলতে এটা ডিফারেন্ট ওয়ে অফ টেলিং। সো ওয়েবসাইট হচ্ছে এক ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন বলতে এখানে বোঝানো হচ্ছে যে এখানে বিভিন্ন রকম ফিচার থাকবে, বিভিন্ন রকম ফাংশনালিটি থাকবে। সো একটা ওয়েবসাইট হচ্ছে এক ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন, এইভাবে আমরা জিনিসটা বলতে পারি।
ওকে, সো আমরা আমাদের প্রোগ্রামের বা মাস্টার ক্লাসে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এন্ড এখান থেকে হয়তো আমাদের বিদায় নিতে হবে। সো আপনাদের আরো যে যে প্রশ্ন আছে, আমি জানি আপনাদের অসংখ্য প্রশ্ন আছে এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের সবারই ভীষণ আগ্রহ আছে। তো আমরা এই জন্য আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সবাই আমাদের এই যে ফুল স্ট্যাক ক্যারিয়ার ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে প্রোগ্রামটা আছে সেটাতে আপনারা সবাই এনরোল করে ফেলবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং আমাদের যে খুবই জনপ্রিয় এবং খুবই এক্সপার্ট যে ইনস্ট্রাক্টররা আছেন তাদের কাছ থেকে অনেক বিষয় জানতে পারবেন। একদম ফেস টু ফেস আপনাদের প্রবলেম সলভিং সেশন গুলো হবে, মেন্টরিং সেশন গুলো হবে, আপনাদের প্রাইভেট সাপোর্ট গ্রুপ থাকবে। এরকম অসংখ্য ম্যাটেরিয়াল আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশনের সময় কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, দেখতে দেখতে কিন্তু পেরিয়ে যাবে। কাজেই আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। আর আজকে যে মাস্টার ক্লাসটা আপনারা সবাই জয়েন করেছেন সেটার জন্য আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের কাছে কিন্তু রেকর্ডিংটা পৌঁছে যাবে। আপনাদেরকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে সেই রেকর্ডিং গুলো পৌঁছাবার ব্যবস্থা করা হবে। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এন্ড আমি ফাইনালি আমাদের ইনস্ট্রাক্টর যারা 4 জন আজকে আমাদের সাথে ছিলেন এবং অসম্ভব সুন্দর 4টা প্রেজেন্টেশন দিয়েছেন, অনেক বেশি নলেজেবল 4টে প্রেজেন্টেশন ছিল যেখান থেকে আমরা সবাই এই ল্যাঙ্গুয়েজ গুলো সম্পর্কে, এই অ্যাপ্লিকেশন গুলো সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় দেওয়ার জন্য। এবং তাদেরকে ইনশাল্লাহ আমরা সামনের 6 মাস আরো অনেক সুন্দরভাবে পাবো এবং তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। সেই সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য এবং কোয়েশ্চেন করার জন্য, এত সুন্দর রেসপন্স করার জন্য। সব মিলিয়ে আমি জানি হয়তো আপনাদের জন্য প্রোগ্রামটা অনেক বেশি ফ্রুটফুল ছিল এবং আমরাও অনেক অনেক বেশি খুশি যে আমরা সাকসেসফুলি এরকম একটা মাস্টার ক্লাস হ্যান্ডেল করতে পেরেছি, যেখান থেকে আমরাও অনেক কিছু জানতে পেরেছি এবং আপনাদেরকে অনেক কিছু জানাতে পেরেছি। তো আপনাদের সবার সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের মেইন প্রোগ্রামে। এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।